শুরুটা কি রাজীব করবে না আমি করব? অবশ্যই আপনি করবেন। তাই না? শুরু তো হয়ে গেছে। আমি শেয়ারটা দিয়ে দিই। আমি শেয়ারটা দিয়ে আসি আমার ইয়া থেকে, সমস্যা নেই। ফাইন। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে যুক্ত হচ্ছেন কিংবা দেখছেন, আপনাদের সবার প্রিয় এবং সৌদি আরবের সব থেকে বড় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, আপনাদের ভরসার এবং আস্থার একটি পেজ। আপনার সবাইকে আছে শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবর মতোই আমরা আগেও বলেছিলাম, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা অনলাইনে যারা কাজ করি, যারা নিয়মিত আপনাদেরকে আপডেট গুলো দেওয়ার চেষ্টা করি, যারা লাইভ কিংবা নানা ধরনের পোস্ট দিয়ে আপনাদেরকে সচেতন করি, আপনাদের পাশে থাকি, তারা গুরুত্বপূর্ণ যে বিষয় আসবে সেই বিষয় নিয়ে আমরা একত্রিত হয়ে লাইভ দিব। তো আজকে বরাবরই আমরা নিয়ে এসেছি সাইফুল্লাহ রাকিব জেদ্দা থেকে, এবং দামাম থেকে যুক্ত হয়েছেন মিনাল মাহমুদ। কেমন আছেন আপনারা? জি ধন্যবাদ। সালাম আলাইকুম নিহন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন পর্যন্ত এই সৌদি আরবের পবিত্র মাটিতে ভালো রাখছেন। আল্লাহ দরবারে শুকরিয়া, এখনো ভালো আছি, এখন পর্যন্ত ভালো আছি। জি, মিনাল অসংখ্য ভাই। ধন্যবাদ নিহান ভাই। যে অসংখ্য ধন্যবাদ যারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যে বিশেষ করে সৌদি আরবের, আপনি বললেন যে কিছুক্ষণ আগে যে সবচেয়ে বড় পেজ, সবচেয়ে ভালোবাসার পাত্র কিন্তু আপনারা দুইজন। ঠিক আছে, মানুষ ভালোবাসে এবং অপেক্ষা করে যে আপনাদের ইয়াগুলি, আপনার লাইভগুলি এবং আপনাদের আহ, বিশেষ করে আপনার লাইভগুলি খুব মিস করে। তো ধন্যবাদ জানাচ্ছি নিহন ভাই এবং রাজীব ভাইকে, দুজনকে, যে গুরুত্বপূর্ণ লাইভে অংশগ্রহণ করার জন্য, আমাকে দামাম থেকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আসলে মিনাল ভাই এবং রাজীব, আমরা একটা জিনিস এটাই চাই যে আমাদের এই পেজটা, আমাদের প্রবাসীরা যেমন অনেক আগ থেকে আমাদের এই পেজটা সৌদি আরবে পরিচালিত হচ্ছে, এবং প্রবাসীদের একটা আস্থার জায়গা। এই পেজ থেকে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট বের হয়েছে, এই পেজ থেকে অনেকে অনেক কিছু শিখেছে, অনেকে অনেক কিছু পাচ্ছে। আমরা চাই প্রবাসীদের শীর্ষে সবসময় আমরা আমাদের এই পেজটাকে রাখতে। তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রবাসী যারা আছেন তাদের সহযোগিতা, তাদের ভালোবাসা আমাদের একান্ত সবসময় প্রয়োজন হয়। আর তাই বলবো, এই মুহূর্তে যারা দেখছেন তারা একবার করে হলো আজকে এই লাইভটুকু আপনারা শেয়ার দিবেন, কারণ আজকে এই লাইভে লাইভ যারা দেখছে তাদের জন্য আমরা বিশেষ কিছু খবর নিয়ে আসবো। আমি রাজীব এবং মিনাল মাহমুদ ভাই, আমরা গত 3 দিন আগে একটা লাইভ করেছিলাম আমাদের এই পেজে। সেই লাইভে আমরা বলেছিলাম যে বিষয়টি, সেটা হচ্ছে আমরা 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং 4টি বিষয় নিয়ে আমরা বলছিলাম জেদ্দা কনসুলেট এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসে আমরা লিখিতভাবে আমরা জানাবো। যদিও আমরা লিখিতভাবে অফিসিয়ালি লিখিতভাবে জানাতে পারিনি, তবে আমরা ফোনে এবং বিভিন্ন নানাদিক ভাবে আমরা চেষ্টা করেছি আপনাদের সেই 4টি দাবি। প্রবাসীদের অনেকগুলো দাবি আছে, সেই দাবিগুলোর মধ্যে আমরা 4টি প্রাথমিকভাবে শীর্ষে নিয়ে এসেছি। সেই 4টির মধ্যে আমরা রেখেছিলাম পাসপোর্টের যে সমস্যাটা সেটি, দ্বিতীয়ত অসহায় প্রবাসী যারা, বিশেষ করে অসুস্থ প্রবাসী যারা, তারা দেশে যাওয়া নিয়ে যে কোনো একটি ব্যবস্থা করা যায় কিনা, তৃতীয়ত নারী গৃহকর্মী যারা বিভিন্ন বক্তব্যে আটকা পড়ে আছেন, তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া হয়ে গেছেন, তারা যেতে পারছে না, তাদের কিছু একটা করা যায় কিনা, চতুর্থ যেটি সেটা হচ্ছে অসহায় নারী গৃহকর্মী যারা নির্যাতিত, এখনো অনেক জায়গায় অনেক প্রদেশে নির্যাতনের শিকার হচ্ছেন, তাদেরকে উদ্ধার করে কিভাবে রিয়াদ কিংবা জেদ্দা সেফ হোমে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো নিয়ে আমলে নিয়ে আসা। তো 4টি বিষয় নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি, সেই বিষয়গুলোর ফলাফল আজকে আপনাদেরকে আমরা জানাবো। তো এই এই প্রেক্ষিতে আমি আজকে সৌদি আরবের সর্বশেষ আপডেটটুকু সাইফুল রাজীবের কাছ থেকে শুনতে চাই। করোনা সর্বশেষ পরিস্থিতি কি, তুমি যদি আমাদের ভিউয়ার যারা আছে তাদেরকে একটু বলতা। ধন্যবাদ। ধন্যবাদ নিহন ভাই। আমিও আপনার সাথে একমত। আমরা এই মুহূর্তে যে পেজটা থেকে লাইভে আছি, এটি সৌদি আরবের সর্ববৃহৎ আমি বলতে পারি, এবং শুধু সৌদি আরব না, মধ্যপ্রাচ্যে আসলে আমরা যারা প্রবাসীরা আছি এই ধরনের পেজগুলোর কার্যক্রম কিন্তু নেই। আমি কিন্তু এটা সৌদি আরব বলবো না, কারণ আমি যদি কাতার কুয়েতের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা এই ধরনের কোনো পেজ আমাদের চোখে এখনো পড়েনি। নতুন অনেকে করতেছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু শুরু থেকে আপনি যে কাজটি করেছেন এটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর আমি আপডেটের শুরুতে যে কথাটি বলতে চাই, যেহেতু আপনারা জানেন যে নিহন ভাই এর আগে কথা দিয়েছিলেন যে আমরা একসাথে 3 জন
আসবো এবং আপনাদের কিছু দাবি যেগুলো আমাদের উপরে সবসময় আপনারা বলেন আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো আমি আপডেটের শুরুতে যেটি বলতে চাই যে এই মুহূর্তে যারা বিশেষ করে আমার টাইমলাইন বা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আপনারা এই লাইভটি শেয়ার দিবেন, কারণ আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে কথা বলতে চাই। তো আপনি যদি লাইভটা শেয়ার করে দেন তাহলে কিন্তু অন্যান্য যারা আছেন তারা কিন্তু এই কথাগুলো শোনার সুযোগ পাবেন। শুরুতে যেটি নিয়ন ভাই, আমি যেভাবে সবসময় বলি ওইভাবে বললে আমাদের প্রবাসীদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। এই সৌদি আরবে কিন্তু করোনা ভাইরাসের প্রথম সংক্রমিত রোগী কিন্তু আপনার শনাক্ত হয়েছে মার্চের 2 তারিখে। সেই 2 তারিখ থেকে কিন্তু পর্যায়ক্রমে আমরা কখনো 60 জন, কখনো 70 জন, এরপরে 100, এরপর 200, 500 করে 1000 এভাবে করতে করতে আজকে যে আপডেট আমরা সেটা অলমোস্ট 2000, অলমোস্ট মানে 1000। আজকে যেটা দেখা বিস্তারিত একটু জানাও, বিস্তারিত একটু তুলে ধরো। জি, বিস্তারিত আমি একটু বলি যে সৌদি আরবে আজকে 10 তারিখ মানে গত 24 ঘন্টা এখানে সংক্রমিত রোগীর সংখ্যা হচ্ছে 1912 জন। 1912 জন সংক্রমিত হয়েছেন গত 24 ঘন্টায়। আর এই গত 24 ঘন্টায় মারা গেছেন 7 জন, যেটি গত 2 দিন থেকে 3 জন কম। আমরা মৃতের সংখ্যাটা একটু যদি বলি তাহলে কিছুটা কমছে। গত 2 দিন কিন্তু আমরা 10 জন করে পেয়েছি, আজকে সেখানে 7 জন। আর এখন পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন হচ্ছে 246 জন। 246 জন মানুষ সৌদি আরবে মারা গেছেন। আর আমি যে কথাটি বলছিলাম যে সংক্রমিত রোগীর সংখ্যা আজকে 1912 জন, এই 1912 জন সহ এখানে সংক্রমিত রোগীর সংখ্যা হচ্ছে 39,048 জন, 39,048 জন। তো নিয়ন ভাই, এটার এই প্রসঙ্গে একটা কথা কিন্তু বলতে হয় যে আপনি নিজেই বলেছেন, আমরা নিউজ করেছিলাম যে সৌদি আরবের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন আরো কিছুদিন আগে, 3-4 সপ্তাহ আগে, বলছিলেন যে এই করোনা ভাইরাস যদি প্রতিরোধ করা না যায় তাহলে কিন্তু এই সংক্রমিত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াবে কত, 10,000 থেকে 2 লাখ। তো 10,000 থেকে 2 লাখ যে কথাটি বলছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেই দিকেই যাচ্ছি মিনাল ভাই। এই যে আজকে 39,000 সংক্রমিত হয়েছেন আর মারা গেছে হচ্ছে 46 জন। আর আমি আমাদের যে সকল প্রবাসী ভাইরা দেখতেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য, যেটি দূতাবাস এবং কনসুলেট থেকে, বাংলাদেশি মৃতের সংখ্যা হচ্ছে 77 জন, বাংলাদেশি মারা গেছেন হচ্ছে 77 জন। আর আপনাদেরকে একটা আনন্দের সংবাদ দিতে চাই যে এখন পর্যন্ত সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা হচ্ছে 27,345 জন। আবার বলি 27,345 জন। এটি কিন্তু একটা ভালো দিক নিহন ভাই, আপনি খেয়াল করবেন যে যেখানে 39,000 যদি আমি যদি এখানে একটা কাউন্টার মানে তোমাকে একটু ধরতে চাই, সেটা হচ্ছে ভালো দিক কিভাবে হতে পারে, কারণ সুস্থ হচ্ছেন আলহামদুলিল্লাহ, বাট এখানের মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশি আক্রান্ত কিন্তু বেশি হচ্ছে না এবং মৃত্যুর সংখ্যা কিন্তু বাংলাদেশিদের মৃত্যুর ইয়েটা কিন্তু বাড়ছে দিন দিন। হ্যাঁ জি, এটা দেখেন, এই কথাটা আমি আপনাকে বলতাম, ভালো হয়েছে আপনি কথাটা বলছেন। এখানে আজকে দেখছেন না আপনি, আমরা নিউজে কি লিখছি যে কত পার্সেন্ট সৌদি নাগরিক। মিনাল ভাই আপনি জানেন সম্ভবত এখন 85 আর 15 চলতেছে মনে হয়। তাহলে কেন সেটা হবে? অভিবাসীদের কথা বা বাইরের দেশের কথা বলা হচ্ছে, বাইরের দেশের কথা বলতে লজ্জা না, এটা সত্যি কথা বলতে হবে। সেটি হচ্ছে যে বাইরের দেশে বলতে আমরাই কিন্তু, আমাদের দেখেন আমাদের সংক্রমিত রোগীর সংখ্যা 6,000, প্রায় 6,000, মৃতের সংখ্যা হচ্ছে 77 জন। তো অভিবাসী বলতে ঘুরে ফিরে কিন্তু আমার উপর আসতেছে, বাংলাদেশ হিসেবে আমাদের উপর আসতেছে। আমাদেরটার জন্য আমরাই দায়ী। মিনাল ভাই, নিহন ভাই, আমরাই দায়ী। আমরা কিন্তু বারবার করে প্রতিদিন এই যে ঘন্টার পর ঘন্টা লাইভ করে কিচ্ছু করতে পারতেছি না। আপনি ওদিক বলছিলেন ইয়ের কথা, এই আপনার এই রিয়াদে একটা কি এরিয়ার কথা বলছিলেন যেখানে এতগুলো মানুষ পাইছেন। আমি জেদ্দাতে আজকে আমাকে ইনবক্স একজন ছবি পাঠিয়েছে যে ইফতারি কেনার জন্য, মানে 5টার সময় দোকান বন্ধ, যে ইফতারি কেনার জন্য মানুষ যেভাবে যাইতেছে, লুঙ্গি গামছা সহ পরে যেভাবে যাইতেছে, সেখানে কি ইফতার কিনতেছে, একজন উপর দিয়ে একজন হালিম কিনবে, হালিম শেষ হয়ে যাবে, তারপর আপনার চানা বুট বা পেঁয়াজু কিনবে, এগুলো যে করতেছে, এই যে বিষয়টা দেখেন। ইফতারটা আপনার এই যে এই খাবারগুলো আপনার ইফতারে খাইতেই হবে। আমাদের ইসলাম কি বলে যে উৎকৃষ্ট ইফতার হচ্ছে বা নিয়ামত ইফতার হচ্ছে আপনি একটা খেজুর আর পানি দিয়েও কিন্তু ইফতার করতে পারেন। কিন্তু আপনি আজকে যে জিনিসটি করতেছেন যে একটা মানে দেখাবেন যে আমি ভালো ইফতার করতে পারি, এটার জন্য আরেকটা আপনি জানেন নিয়ন ভাই, আমার ঘনিষ্ঠজন কিছু লোক আছে, আমি বলে লজ্জা দিতে চাই না, আমার আশেপাশের লোকের কথা বলতেছি আমি, ইফতার পার্টির আয়োজন করতেছে। শুনছে যে কিছুটা লকডাউন শিথিল হয়েছে, এখন আপনার বিকাল 4টা থেকে 5টা যাওয়া যাবে, ওই যে এক বাসার মধ্যে 10-15 জন মিলে ইফতার করবে। আসলে আমি তাহলে কি করলেন? কেন আমি তাহলে আপনাকে আমি এতদিন পর্যন্ত কি বুঝালাম, কি শিখালাম? ইফতার পার্টি করা জরুরি? আপনি বলতেছেন হ্যাঁ ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে, হ্যাঁ রাজীব, এই বিষয়গুলো নিয়ে আমরা আসবো। আমরা আমাদের প্রবাসীদের কি কি ভুলগুলো আছে সেগুলো নিয়ে আমরা আসবো। যেহেতু আজকে লাইভটা আমি ক্যাপশন যেটি লিখেছি যে একটু করে হলো সুখ, মানে একটা সুখবর আপনাদের জন্য আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি, এখন প্রায় 2,500
প্লাস ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সেই সুখবরটি শুনতে হলে আরেকটু লাইভটি শেয়ার করুন, যাতে করে সবাই যুক্ত হলে আমরা আসলে সুখবরটি আপনাদেরকে দিতে পারবো। যে চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, উপস্থাপন করেছি, চারটি থেকে একটি বিষয় হলো আমরা আপনাদের জন্য আশার বাণী হিসেবে নিয়ে আসতে পেরেছি। আমি রাজীবের কাছে আবার আসবো। আমি চলে যাচ্ছি মিনাল মোহাম্মদ ভাইয়ের কাছে, যে দাম্মামের বর্তমান পরিস্থিতি কি। কিছুদিন আগে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, দামের অবস্থা তেমন একটা ভালো না। বেশ কয়েকটি জায়গা, ফসিলে থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গা এবং হারেস মার্কেট থেকে শুরু করে 24 আওয়ার্স লকডাউন করা হয়েছিল। সেটি কেন এবং দাম্মামের বর্তমান পরিস্থিতিটা কি একটু যদি আপনি বলতেন, কারণ অনেক ভিউয়ার্স আছে দাম্মাম থেকে আমাদেরকে দেখছেন। জি, অসংখ্য ধন্যবাদ আসলে নিহান ভাই এবং রাজীব ভাইকে। আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে বলবো যে আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করছি বা আলোচনা করছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আজকে। আপনাদের প্রশ্ন এবং আপনাদেরকে যুক্ত করা হবে লাস্টে, অথবা আপনাদের প্রশ্নের জবাবগুলি দেওয়া হবে। আমি সবাইকে বলবো যে একটু আপনার শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের এই লাইভটি। আপনি বলছিলেন ইহন ভাই এবং রাজীব ভাই যে আমরা কেন আক্রান্ত হচ্ছি এবং কি জন্য আক্রান্ত হচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল যে আমরা লকডাউন মানছি না, আমরা নিজেকেই মানছি না। তার মানে হচ্ছে আমরা এই আইনকে লঙ্ঘন করছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আমরা যে আজকে আক্রান্ত শিকার, এখানে 77 জন প্রবাসী বাংলাদেশি এখানে মৃত্যুবরণ করেছে। আপনি কি চিন্তা করছেন যে প্রায় 31-32% মৃত্যুর সংখ্যাটা কিন্তু আমাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার মানে আমাদের যে ভালোবাসার যে একটা জায়গা, সেটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। আমাদের একটা গভর্নমেন্টের পক্ষ থেকে দেখেন, যদি আমরা আক্রান্ত বেশি হয়ে যাই, তাহলে ইন দ্য ফিউচার আপনাদেরকে এখানে রাখার কোনো সিস্টেম আপনাকে নেই। এমন একটা সময় আসতে পারে যে আমাদের গভর্নমেন্টকে বলতে পারে যে তোমরা তোমাদের লোকগুলি ফিরিয়ে নাও। এমন একটা সময় আসতে পারে। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা বেশি প্রয়োজন। নিহন ভাই আপনাকে বলছি এবং রাজীব ভাই আপনাকেও বলছি। তো আরেকটি বিষয় হলো, দেখেন আপনি দাম্মামের কথা বলছেন। দাম্মাম একটা বিশাল একটি এলাকা, যেটা প্রথম সৌদি আরবে সংক্রমিত হয়েছিল। আপনি জানেন যে প্রথম যে জায়গাটি সেটা হচ্ছে কাতিবের মধ্যে। সেই কাতিব থেকে শুরু করে আজকে সারা সৌদি আরবে কিন্তু এখন দেখেন প্রায় 39,048 জন সংক্রমিত হয়েছে একটি মানুষ থেকে। প্রথমে আমরা জেনেছি সেই দাম্মামের অঞ্চলে আমি যেটা বসবাস করছি, এখানে আপনারা জানেন যে আরেকটি স্থান হচ্ছে আপনার সেকেন্ড ইন্ডাস্ট্রি যেটি বলা হচ্ছে, সেখানে আপনার একটি জায়গা যেটা স্প্রিং অথবা ওয়াটার, যেটা আপনার একটা জায়গা রয়েছে, অথবা পানির যে এটা রয়েছে নেসলে পানি বা নেসলে ওয়াটার যেটা রয়েছে, সেখানে 80 জন বাংলাদেশি সহ নেপালি এবং ইন্ডিয়ান একসাথে আক্রমিত হয়েছে এবং সংক্রমিত হয়েছে। সেখানে এখন আপনি জানেন 1 সপ্তাহ পর্যন্ত সেখানে কিন্তু এখন লকডাউন পুরোটি, কোনো লোক ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি খোবারের কথা বলেন, খোবার অঞ্চলটা কিন্তু আমরা জানি যে এর থেকে 15 বা 20 দিন আগে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন প্রতিনিয়ত দেখেন যে প্রায় গত কয়েকদিন আগে 79 জন, আবার 4 জন 5 জন, আবার হঠাৎ করে দেখা যায় 100+। এই যে আক্রমণ এবং সংক্রমিত হচ্ছে, এর কারণটা আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, বা এখানে যদি আপনারা দেখেন যে দাম্মাম এবং খোবার অন্য অঞ্চলগুলিতে এটার বিশদ একটা কারণ রয়েছে। নিহন ভাই, আমি আপনার কাছে ফিরে যাব। আসলে বিষয়টা খুবই সেন্সিটিভ, খুবই মারাত্মক। আমি শুরুতেই বলবো যে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অন্ততপক্ষে শেয়ারের মাধ্যমে অন্য ভাইদেরকে সতর্কতা অবলম্বন করেন। নিহন সারাদিন কথা বলছে, রাজীব সারাদিন কথা বলছে, আপনাদেরকে এত বারবার নিষেধ করার পরেও, আপনাদের এত মানা করার পরেও কি প্রয়োজনটা রয়েছে? এই যে রাজীব ভাই বললো যে আপনার ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ভাইজান, ইফতার পার্টি যাদের আয়োজন করা হয়েছে, আপনারা কি মনে করেন যদি কোনো ব্যক্তি যদি ওইখানে একজন সংক্রমিত ব্যক্তি থাকে, তাহলে মনে হয় যে 50 বা 60 জন ব্যক্তি যদি ইফতার পার্টিতে আয়োজন করা হয় বা ওখানে থাকে, তাহলে মনে করছেন না যে ওই 50 জন সংক্রমিত হবে? ধন্যবাদ আমাদের নিহন ভাইকে। আমি আবারও আপনার কাছে ফিরে যাচ্ছি। যে নিহন ভাই, ধন্যবাদ মিনাল ভাই। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন করে যুক্ত হয়েছেন, যারা সালাম দিয়েছেন আমাদের আসসালামু আলাইকুম কমেন্টে, এবং যারা জানতে চাচ্ছেন কেমন আছি, ভালো আছি বলে আমরা এখন আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পেরেছি। যে বিষয়টি সেটা হচ্ছে মিনাল ভাই, আমরা প্রত্যেকটা লাইভে আমাদের পোস্টে আমরা কিন্তু প্রবাসীদেরকে সতর্ক করি। কেউ সতর্ক হন, আবার কেউ দেখা যায় এই করোনা ভাইরাসটা কি সেটা আমলও নেন না। সে আমল না নেওয়ার পিছনে হয়তো বেশ কিছু কারণ আছে, কারণ সেটা আমাদের স্বভাবে যায়। আমি গত 2 দিন আগে লাইভে এক ভাতিজা যুক্ত হয়েছেন তার চাচার কথা বলতে। চাচা সেহরি খেয়ে বের হয়েছেন রাস্তায়, পুলিশে ধরে তাকে ইকামা চেয়েছে, বলছে ইকামা নাই। পরে যখন চেক করে দেখলো যে ইকামা আছে, পরে মায়ের ঘুষিও দিচ্ছে বলছে, এবং ইকামা ছবি তুলে নিয়ে গেছে, বলছে গারাম আসবে কিনা। এমন না আসলে ওটা আসার দরকার। কেন দরকার? যে এত করে বলার পরেও ওনাদের নাকি ভালো লাগছে না, বিধায় ওনারা সেহরির পরে বের হন বা মন চালিয়ে বাইরে বের হন, যেগুলো আমাদের জন্য একেবারে ঠিক না। আমাদের টেনশনের কোনো অভাব নেই। প্রবাসীদের এক একটা মানে আমরা এখন বর্তমানে যে অবস্থায় আছি, অনেক ধরনের বিপদ আছে।
অনেকজন চিন্তায় আছে। রাইট। এগুলো কি, আমরা কি দেশে যেতে পারবো? দেশে যারা আছে তারা চিন্তা নো। করছে আমরা কি সৌদিতে ঢুকতে পারবো? নতুন যারা ভিসা নিচ্ছে তারা চিন্তা করছে যে ভিসা গুলোর কি হবে। পাশাপাশি এই এত কিছু চিন্তার মধ্যে দিয়ে অনেকে চিন্তা করছেন আমার তো পাসপোর্টে মেয়াদ নাই, আমার কি কামাটা হবে কিনা। আবার অনেকে চিন্তা করছেন 3 মাসের কামা দিয়েছে, এর পরবর্তীকে আবার 3 মাসে দিবে কিনা, না দিলে কি হবে, কারণ কাজ কাম কিছু নাই। এমত অবস্থায় যদি 10,000 রিয়াল জরিমানা আসে, আপনি জানেন যে বাংলাদেশের সংখ্যা বেশি, সব থেকে জরিমানার খাওয়ার দিক দিয়ে বাংলাদেশের সংখ্যাটাও বেশি। এখন শুধু মেসেজ খুললে মেসেজ আসে যে নিহন ভাই আপিল কিভাবে করব, আপিল কিভাবে করব। এখন কথা হচ্ছে এই যে এখন মেসেজ দিচ্ছেন আপনারা আপিল কিভাবে করব, এই বিষয়টা আপনাদেরকে আগে জানার দরকার ছিল। 3,000 ভিউয়ার্স এখন যুক্ত হয়েছেন, 3,000 ভিউয়ার্স যারা দেখছেন তারা আগে যদি আমরা যে যে আমাদের আমাদের প্রত্যেকটা লাগে আমরা বলি যে আপনারা সতর্ক থাকলেই কিন্তু আর এমন দুর্ঘটনাগুলো ঘটে না। আজকে রাজীব কি খেয়েছো? রাজীব কি তুমি পুলিশে ধরছে তোমাকে? মিনাল ভাই আপনাকে ধরছে, আমাকে ধরছে, আমরা কি বের হই না? আমরা কি আমাদের প্রয়োজনে বের হচ্ছি না? বের হচ্ছি তো, আমরা কি চলতেছি না? আমরা তো আপনাদের থেকেও বেশি চলছি। আপনার ভিউয়ার যারা আছেন আপনাদের থেকে আমরা বেশি অ্যাক্টিভ, বেশি চলছি, বেশি বের হচ্ছি, তাহলে আমাদেরকে কেন ধরে নেই? তার মানে আমরা সচেতন না, গেল এটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে অসচেতনতার কারণে আমাদের রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে সেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা বারবার একটা কথা যখন বলি যে একজন প্রবাসী যখন এখানে থাকে, আমরা দুটি দিক নিয়ে কথা বলি। আমরা আপনাদের নিয়ে কথা বলি কেমন, আমরা প্রবাসী আপনাদের কোনো দুঃখ যদি হয় সেটা নিয়ে আমরা কারা কথা বলি, আমরা কথা বলি। আপনার দাবিগুলো কারা কথা বলি। আপনি একজন যদি আজকে যেমন এখানে যারা আছেন সেখান থেকে একজন যদি সারাদিন যদি চিল্লান, কেউ শুনবে? সে শোনার শব্দটা শুনতে শুনতে অনেক বছর লাগবে। আর আমরা এখন যদি কোনো কিছু একটা বলি সেটা সাথে সাথে শুনবে। সেই গ্রহণযোগ্যতা আমরা নিয়ে এসে বসছি, সে পজিশনে বসছি বলেই কিন্তু আমরা কথাগুলো বলি। আমরা যদি আপনাদেরকে নিয়ে, আমরা যদি ঊর্ধ্বতম কর্মকর্তা সরকার পর্যন্ত কথা বলতে পারি, তাহলে কেন আপনারা আমরা যে উপদেশগুলো দিব আপনাদের ভালোর জন্য আপনারা সেগুলো মানবেন না? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সাইফুল রাজীব। না জি সাইফুল ভাই, আমি একটু আপনাকে আসার আগে বলছি যে আমাদের অধিকার আছে বিধায় কিন্তু আপনাদের কথাগুলি বলার মানে কথাগুলি বলছি। এক্স্যাক্টলি। জি সাইফুল ভাই। না, ধন্যবাদ নিয়ন ভাই। আপনি প্রথমে যে কথাটি বলছেন যে আমি এবং আপনি কেন জরিমানা সামিল হলাম না, আপনি তো এই লকডাউনের সময় কিন্তু কম বের হন নাই, প্রতিদিনই যাচ্ছেন বাইরে। কিন্তু বা আল্লাহ মাফ করুক, আমাদের যে কয়জনই কথা বলছি বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা এখনো সংক্রমিত কারো কথা শুনি নাই। কেন শুনি না? কারণ আপনি যদি সচেতন থাকেন, আমরা কিন্তু বারবার করে একটা কথা বলছি যে এই করোনা ভাইরাসে আপনি সংক্রমিত হবেন কি হবেন না সেটা আপনার হাতে, স্পষ্ট আপনার হাতে। আপনি যদি নিজেকে কোয়ারেন্টাইন করে রাখতে পারেন, আপনি যদি সচেতন থাকেন, তাহলে আপনি সংক্রমিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি যদি ভিড়ের মধ্যে না যান, আপনি যদি ওই রুলস ব্রেক না করেন, তাহলে আপনি কেন সংক্রমিত হবেন? কিন্তু আমরা এখন যেটি করতেছি সেটি হচ্ছে কি যে ওই কথাগুলো মানতেছি না। এই কারণে যারা অনিয়ম করতেছে তারাই সংক্রমিত হচ্ছে। এটি আসলে নিজের হাতের রেখা, যেরকম মানে হাতের রেখার মধ্যে ভাগ্য, তো আল্লাহ কি বলছে আপনি জানেন যে নামাজের উদাহরণ দিয়ে একটা কথা বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমরা যে নামাজের কথা বলি, ইবাদত, আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? নামাজ তুমি মসজিদে আদায় করো, নামাজের সাথে সাথে তুমি তোমার জীবিকার জন্য বাইর হয়ে যাও। কেন কথাটা বলছে? আল্লাহ কিন্তু চাইলে কিন্তু আপনার ঘরে কি খাবার দিয়ে দিবে? কিভাবে যাবে? চাউলের বস্তাটা যাওয়ার জন্য কিন্তু একটা রাস্তা তো লাগবে, আপনাকে একটা কাজ করতে হবে, কোনো না কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনার ঘরে খাবারটা যাবে, আপনি চেষ্টা করতে হবে। ঠিক এইভাবে আপনি যদি আপনি এখন সংক্রমিত হওয়ার চেষ্টা করতেছেন, আপনি বাইরে যাচ্ছেন, আপনি 70 টাকা দিনের ওই যে 70 টাকা রোজে যে কাজগুলো আপনি সেই কাজগুলো করতেছেন, আপনি ফল বেচার জন্য বসে গেছেন, আপনি 200 টাকার লোভ ইফতার করতেছেন, আপনি যে দোকানটি খোলার কথা আপনাকে নিষেধ করা আছে দোকানটি খুলবেন না, আপনি সেই দোকানটি কি, আমি কয়দিন আগে একটা লাইভে দেখাইছি আপনাদেরকে যে দোকান বন্ধ করে বসে আছে, একজন আসতে ভিতরে যায়, কি করতেছে জানেন? 1 টাকার একটা পান বিক্রি করতেছে। নিয়ন আপনি খেয়াল, 1 টাকার একটা পান বিক্রি করতে, 1 টাকার পান দেওয়ার জন্য সে ঢুকে বাইর হয়। যদি কোনো কারণে যদি প্রশাসনের কোনো লোক যদি দেখে, 10,000 রিয়াল জেলও আছে, দেশে আপনি কয় টাকা ইনকাম করলেন? তা আপনি কেন হচ্ছেন না? আমরা আপনাদেরকে বারবার করে বলতেছি যে আপনার জীবনের মূল্যটা কি 900 রিয়াল, বা আপনার জীবনের মূল্য কি 1,000 টাকা? আপনি 3 মাসে ইনকাম করবেন কত? সর্বোচ্চ 6,000 রিয়াল। তা আপনি কি আপনার জীবনটাকে 6,000 রিয়ালের মধ্যে বিক্রি করে দিলেন? 6,000 রিয়াল না হলে কি আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে? হবে না। কিন্তু আসলে আমরা ব্যর্থ, আপনাদেরকে বুঝতে পারি নাই। আমি আর আসলে বিষয়টি নিয়ে বলতেও চাই না। আমি যে কথাটি বলতে চাই যে সৌদি আরবে যারা বিমানে চলে আসছেন, নিয়ন ভাই কথাটা একটু রুড হলেও আপনাকে মানতে হবে, যারা বিমানে চলে আসছে, আল্লাহ ততটুকু হিতাহিত জ্ঞান বুদ্ধি কিন্তু প্রতি লোকের কাছে আছে। ভালো কি মন্দ কি সে বুঝে, সে কিন্তু ঠিকই বুঝে। তাকে কিন্তু আপনি কিন্তু 10 টাকা যে কাজটি অন্য একজন 80 টাকা কাজ করতেছে, সে কিন্তু 70 টাকায় করবে না। তার কাছে কিন্তু সে জ্ঞান আছে যে সে 80 টাকা তার লাগবে।
একটা কথা, কোম্পানি যদি তাকে যদি থাকার জায়গা দেয়, ওই একটা ব্যাট যদি তাকে দেয় আর একটা ব্যাট তাকেও দিতে হবে, সেগুলো বুঝে। তাহলে আপনি আপনার যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেই ভালোটা আপনি কেন বুঝতেছেন না? আপনার ভালোটা নিহন আর কয়দিন বুঝাবে, মিনাল কয়দিন বুঝাবে, রাজীব কয়দিন বুঝাবে, অন্য একজন কয়দিন বুঝাবে, আর কত? আমরা তো আপনাদেরকে শুধুমাত্র ভাই সেটাই করতে পারি যে নিয়ম কানুন গুলো, রুলস গুলো আপনাদেরকে দ্রুত আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি। ভাই এই কাজ করেন না, এই কাজ করলে বিপদে পড়বেন, ভাই এটা করেন না, এটা করলে এটা হবে। বলার দায়িত্ব আমার, শোনার দায়িত্ব আপনার। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আপনি কতটুকু শুনছেন। আর যদি শুনে থাকেন তাহলে আক্রান্ত কেন হচ্ছে? যদি শুনে থাকেন তাহলে মারা কেন যাচ্ছে? কেন আজকে আমরা এখানে শ্রীলঙ্কার কথা শুনতেছি না? কেন আজকে আমরা এখানে ফিলিপাইনের কথা শুনতেছি না? কেন আজকে এই কথাগুলো আসতেছে না? কেন এখানে বলা হচ্ছে 269 জনের মধ্যে 77 জন বাংলাদেশি? এটা এটা কেন হচ্ছে? আপনার এবং আমার গাফলতির কারণে। এই বিষয়গুলো আর নিয়ে এটা আমরা থেকে কথা বলবো, আমরা আরো সচেতন করব। আপনারা শুনেন বা না শুনেন, আমরা আমাদের যেহেতু কাজ আপনাদেরকে সচেতন করা, আমরা আপনাদের নিয়ে কথা বলবো। আপনাদের কোনো সমস্যা হলে সেটা নিয়ে কথা বলবো, আপনাদের সচেতনও করব। সবকিছু আমরাই করব। আমাদের কি করতে হবে, যারা আমরা অনলাইনে কাজ করছি কিংবা আপনাদের জন্য আমরা যারা সোশ্যাল ওয়ার্কার যারা কাজ করছি, যেমন আজকে একটা একটা লাইভ তোমরা রাজীব দেখেছো কিনা জানি না, মিনাল ভাই দেখছেন কিনা জানি না। সেটা হচ্ছে আমি লাস্ট যে লাইভটা দিয়েছি বিকেল বেলায়, সেটা হচ্ছে জি আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, একজন প্রবাসী যে 3 মাস 3 মাস সে খোলা আকাশের নিচে মানবতা জীবনযাপন করেছে, 3 মাস পড়েছিল। কালকে আমি ছবি পেয়ে পোস্ট দিয়েছিলাম। তার 2 বছর আগে আমি এমন একজন প্রবাসীর খোঁজ পেয়েছিলাম পার্কে, তাকে নিয়ে মেডিকেল ভর্তি করিয়েছি, যদিও তিনি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেও দুই জি তিন মাস এইভাবে পার্কে খোলা আকাশের নিচে পড়েছিলেন। তো আজকে যে ভাইটার কাছে গিয়েছিলাম, তিনিও মানসিক ভাবে অসুস্থ। তারপর তাকে ওখান থেকে উদ্ধার করলাম। তো আমি আশেপাশে 2-1 বাংলাদেশিকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি ওনাকে দেখছে, বাট কেন আপনারা ওনাকে কোথাও রাখার ব্যবস্থা করেন নাই? তো অনেকের কাছ থেকে শুনছে অনেকে তাকে সিট দিচ্ছে না, অনেকে থাকার জন্য জায়গা দিচ্ছে না, আর ওখানে নাকি বাসা পাওয়া যাচ্ছে না, সিট দিচ্ছে না। তো এই জিনিসটা আজকে যখন আমি লাইভ করলাম, তখন কিন্তু অনেকজন এগিয়ে আসার চেষ্টা করছে, নিহন ভাই যেভাবে হোক তাকে উদ্ধার করেন, নিহন ভাই যেভাবে হোক তাকে দেশে পাঠাতে, নিহন ভাই কত টাকা লাগবে তার জন্য তুলে তাকে দেশে পাঠান। অনেক ভাই এসেছেন। তো এখন একটা জিনিস ভাইরাল হওয়ার পরে আমাদের আবেগ গুলো কেন জাগি? ভাইরাল হওয়ার আগে এই লোকটা যখন ওখানে পড়েছিল, আমি লাইফটা এই কারণে দিয়েছি যে অন্তত জানুক, দেখুক যে আমি শুনে মাত্র লোকটাকে নিয়ে আমার গাড়িতে করে নিয়ে এসে আমি আলাদা একটা বাসা নিয়ে তাকে ওই বাসার মধ্যে রেখেছি, এবং একজন লোক ওখানে রেখেছি যে তার সেবা করবে 1 মাস। আমি তাকে নিয়ে আসার সাথে সাথে এম্বাসি থেকে আমার কাছে ফোন চলে আসছে, যে বলেছে ঠিক আছে যেভাবে রেখেছে রাখো। মানে তাকে পরিস্থিতি স্বাভাবিকের ভিতরে তাকে দেশে পাঠানোর জন্য তার ব্যবস্থা করছে এবং কোম্পানিতে যোগাযোগ করছেন। এখন বিষয়টা হচ্ছে এখানেই যে তাহলে আগে 3টা মাস কেন সে এখানে মধ্যে পড়ে থাকতে হলো? সে আমাকে আস্তে আস্তে বলছে সে কিন্তু আসার আগে পাকিস্তানি দোকান থেকে দেখা করে আসছে, পাকিস্তানি কিন্তু তাকে ভালো একটা সাপোর্ট দিছে, মানে খাওয়া দাওয়া থেকে সবকিছু নাকি এনে দিত, সে আমাকে যতটুকু বললো। কিন্তু বাংলাদেশিদের মধ্যে থেকে তেমন সাপোর্ট কিন্তু সে পাই নাই। তো এই জিনিসটা আজকে 3 মাস কি একজন বাংলাদেশি রাস্তার মধ্যে 3 মাস ধরে পড়ে থাকবে খোলা আকাশের নিচে, এটা আসলে কতটা ভয়ঙ্কর একটা কথা হতে পারে, কতটা ভয়ঙ্কর শিরোনাম হতে পারে, আপনারা বুঝতে পারতেছেন কতটা ভয়ঙ্কর শিরোনাম এটা? এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের খুবই মধ্যে যদি দুঃখজনক, মানবতা থাকতো, দুঃখজনক, খুবই 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 দুঃখজনক। আমাদের যদি খুবই মানবিক দুঃখজনক। কারণ থাকতো, মানবিক যদি অবস্থানটা থাকতো, তাহলে মনে হয় এই কাজটা আমাদের দ্বারা সম্ভব হতো না ভাই। আমাদের দ্বারা ঠিক আছে, সম্ভব হতো না এই কাজটা। দিস ইজ যাই দ্য হোক, বলবার। আমরা আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে রাজীব, আহ প্রবাসীদের নানা ধরনের সমস্যায় আমরা এখন ভুগছি, নানা ধরনের চিন্তা আছে, আমাদের উপর ইকামা আছে, আমাদের উপর কারেন্ট বিল আছে, আমাদের উপর বাসা ভাড়া আছে, আমাদের উপর খাওয়ার সমস্যা আছে, আমাদের উপর পরিবার আছে, আমাদের উপর সবকিছু আছে। এর উপর প্রতি বছর যে বাড়তি একটা চাপ আসে, সেটা হচ্ছে রাজীব, তুমি জানো ভালো করে যে ঈদ আসলে বাড়তি একটা প্যারেশান নিয়ে আসে, বাড়তি একটা চিন্তা আসে। তো এই ঈদে আমি অন্তত একটু নিশ্চিত ছিলাম যে অন্তত প্রবাসীদের যে বাড়তি একটা খরচ, সেটা না দিয়ে অন্তত প্রবাসীরা একটু বাঁচতে পারবে, সেটা আমার ধারণা ছিল আর কি। কারণ কোনো প্রবাসী চায় না যে না দিয়ে বাঁচুক, কিন্তু পরিস্থিতি যেহেতু খারাপ, হয়তো প্রবাসীরা চিন্তা করে যে নিয়মিত ভাবে ফ্যামিলিতে যে টাকাটা দিই সেটাই দিলে হবে, বাড়তি ওই জিনিসটা না দিলে চলবে। কোনটা? ঈদের যে খরচটা। কেন? কারণ এই বছর ঈদ, বৈশাখী মেলা, তারপর এই আয়োজন সেই আয়োজন বলে কিছু নেই। কারণ যেখানে তারাবি নামাজ নেই, তারাবি নামাজ আছে বাসায়, মানে আনুষ্ঠানিকতা ভাবে মসজিদে, যেখানে সবকিছু পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, যেখানে সবকিছু স্থির হয়ে গেছে, সেখানের মধ্যে আমাদের বাংলাদেশ কেন হঠাৎ করে সব ধরনের মার্কেট খুলে দিল? সেই বিষয়টা নিয়ে আমরা রাজীবের কাছ থেকে প্রথমে শুনতে চাইবো, এবং এতে করে প্রবাসীদের কি ক্ষতি হতে পারে বলে রাজীব মনে করছো। তারপর আমরা মিনাল ভাইয়ের কাছে যাব। রাজীব।
আমি ধন্যবাদ। এক সময়োপযোগী একটা প্রশ্ন। শুরুতেই প্রশ্নটার সঠিক একটা উত্তর দিয়ে দিই। প্রবাসীদের ক্ষতি না, প্রবাসীদের করণীয় কি? এখানে প্রবাসীদের ক্ষতি না, প্রবাসীদের করণীয় আছে। আমি সেই প্রসঙ্গে আসছি, একটা কথা বলি। দেখেন, যারা এই মার্কেটগুলো খুলে দিয়েছেন তারা কিন্তু একটা একটা যুক্তি তুলে ধরছেন, একটা কথা বলছেন কি করতে হবে। যে মার্কেট বা অর্থনৈতিকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, গার্মেন্ট সেক্টর বা আদার সেক্টর গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু শুরুতে আমি বলতে চাই যে আমরা এতটা বোকা না। আমি মিনাল ভাই, নিহন ভাই, আমরা এটা বলতে চাই আমরা এতটা বোকা না। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি খাত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী তহবিল থেকে কিন্তু বড় বড় কিন্তু একটা বাজেট নিয়ে গেছেন। তারা তাদের শ্রমিকদেরকে বেতন দেওয়ার জন্য, তাদের একটা যে ক্ষতিপূরণ সেটা করার জন্য এটা কিন্তু নিয়ে গেছেন। এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আপনি আগে নিলেন কেন? যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, যদি আপনার মার্কেট খুলতেই হবে, যদি আপনাকে ঈদের সময় বিক্রি করতে হবে, আপনাকে বিজনেস করতে হবে, তাহলে আপনি সরকার টাকা নষ্ট করলেন কেন? প্রথম প্রশ্ন আমার তাদের কাছে। দ্বিতীয় প্রশ্ন, আপনি যে কথাটি বলছিলেন নিহন ভাই, কয়দিন আগে আমি একটা লাইভে বলছিলাম যে এই মার্কেট খুলে দিয়ে আবার বলছেন যে ঠিক আছে, আপনারা যারা সচেতন আপনারা আইসেন না। অনেকেই কথাটাও কিন্তু বলেন। এটা হচ্ছে কি জানেন, ওই যে সিগারেটের প্যাকেটে যেরকম লেখা থাকে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, তারপর কিন্তু জেনে শুনে কিন্তু আমরা ধূমপান করতেছি। এটা হচ্ছে যে কি, যে বাধ্য। আর বাধ্যটা কি, এখানে সবচেয়ে বড় টিক্স কোথায় জানেন? টিক্সটা হচ্ছে এই জায়গায়, আহ যে প্রবাসীরাই হচ্ছে সবচাইতে বড় চালিকা শক্তি। এরা এমন বেকুব, আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি, আমরা এতটাই বেকুব, আমরা কি করবো জানেন? এখন ওই কারো কাছ থেকে ধার দেনা করে হলেও কিন্তু বাড়িতে 10,000 20,000 টাকা পাঠা দিন। কেন পাঠা দিব জানেন? কারণ ওই যে প্রতিযোগিতা, আপনার পাশের বাড়ির একজন থাকে আমেরিকাতে, তার বউ মার্কেট করবে, তার সন্তান মার্কেট করবে। এখন এটা সৌদি আরব আছে, তার ছেলে মার্কেট করতে হবে না? করতে তো হবে, সামাজিক একটা মর্যাদা আছে। আর একটা হচ্ছে যে কি, বাবা মায়ের সন্তানের প্রতি যে একটা দুর্বলতা, সেটি তো সবচেয়ে বড়। যে আমি এখানে যত কষ্টই করি, খাই আর না খাই, রুটি খাই আর না খাই, আমার ছেলেটাকে মার্কেটটা খুলছে, একটা পাঞ্জাবি যদি না কিনে দিই, আমার মেয়েটাকে যদি একটা জামা না কিনে দিই, ঘরে যদি একটু সেমাই না কিনি, কেমনে হবে? হ্যাঁ, এটি একটা কথা আপনি বলছিলেন যে আমরা যেটি ভাবছিলাম যে এবার ইটটি হয়তো একটু অন্যরকম হতে পারতো। কিভাবে হতে পারতো নিয়ন ভাই? আমরা বলতে পারতাম যে দেখো, এবার তো মার্কেট বন্ধ, এবার তো সেমাই দোকান বন্ধ, এবার তো এটা বন্ধ, আমরা এটা কিনবো না, এবার এবার এটা কেনার সুযোগ নাই, আমরা আগামী বছর কিনবো, আগামী বছর করবো, এবার আমরা যে জামাটা আছে জামাটা পরে ইটটা করি। কিন্তু সেই সুযোগটা আমাদেরকে দিলেন না। আমাদেরকে, প্রবাসীদেরকে, এই প্রবাসীর পরিবারগুলোকে আপনারা আবারও হেয় করলেন। আমি এটির জন্য, যারা ব্যবসায়ীরা আছেন, আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই কাজটা আপনি কেন করলেন? আজকে 1 মাস আপনি মার্কেট বন্ধ রাখতে পারছেন, আর 10-15টা দিন, 20টা দিন আপনি কি মার্কেটটা বন্ধ রাখতে পারতেন? অবশ্যই পারতেন, কিন্তু আপনি না। আপনি জেনে শুনে প্রবাসীদের প্রবাসীদের যে একটা দুর্বল জায়গা সেটা আপনি হিট করলেন। সেটা হিট করে আপনি ব্যবসা করার জন্য এটা টার্গেট করছেন, কিন্তু লাভ হবে না। লাভ হবে না, এই সংকট সারা জীবন থাকবে না। আমি এবার একটু বল দিই নিহন ভাই, যে প্রথম বলছিলাম যে প্রবাসীদের ক্ষতি না, করণীয়। করণীয় হচ্ছে আপনার পরিবার, আমার পরিবার, মিনাল ভাইয়ের পরিবার, আমাদের যে 2500 লোক দেখতেছে তার পরিবার। আপনাকে এখন একটা জবাব দিতে হবে, এটা কড়া জবাব দিতে হবে। আপনার পরিবারটাকে আপনি, 10 জনের পরিবারের দায়িত্ব নেওয়ার দরকার না, আপনি আপনার পরিবার দায়িত্ব নেন। আপনার পরিবারকে বুঝান যে ঈদের থেকেও আমাদের সবচেয়ে বড় যে জিনিসটি, সেটা হচ্ছে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে আপনার হবে। সন্তানটা বেঁচে থাকতে হবে, আপনার বাবা বেঁচে থাকতে, বেঁচে থাকলে ঈদ আপনি আরো পাবেন। আর যদি আপনি যদি বেঁচে যদি না থাকেন, তাহলে আপনি ওখানে 2,000 টাকা 5,000 টাকা শাড়ি কিনে আপনার কোনো লাভ হবে না। একটা কথা আমি বলছিলাম, এই যে একটা পুলিশের কথা বলি, পুলিশকে আমরা সবসময় খারাপ বলি। একটা ভিডিও ফেসবুকে ভাইরাল নিয়ে হবে, আপনি হয়তো দেখছেন, যে একটা পুলিশ সদস্য গিয়ে বলতেছে, একটা মহিলাকে বলতেছে যে, ওই মহিলাগুলো কি করছে আপনি জানেন? এই আমাদের কিছু প্রবাসী ভাইদেরও তো সন্তান হবে, পরিবার হবে। ওনারা দোকানটা খুলছে, নিয়ম ভাই কথাটা খেয়াল করেন, দোকানের পিছন দিয়ে তাদেরকে ঢুকাইছে, ভিতরে ঢুকে তারা শপিং করতে, যখন পুলিশ আসছে ওনারা সহ ভিতরে গিয়ে পালাই গেছে, এটা মানে আমাদের ট্রায়াল রুমে বা বিভিন্ন রুমে। আমাদের থানার ঘটনা, আমাদের পাশে থানা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে মনে হয়। তো তখন পুলিশটা বলতেছে যে আপনি আপনি পলাইলেন কেন? আপনি তো অপরাধ করেন, চুরি করেন নাই। প্রথম কথা হচ্ছে আপনি এখানে আসছেন কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে শাড়িটা দেখতেছেন, এই শাড়িটা এর আগে কয়জন দেখে গেছে আপনি কি জানেন? আপনি যতই নিজে সচেতন হন, যত কিছুই হন, এই যে জিনিসটা, এই জিনিসটা আপনি যদি, কতজন ধরে গেছে আপনি সেটা ধরতেছেন, তো আপনি তো এখানে করোনা কিনতে আসছেন, রোগ কিনতে আসছেন। তো আমি এই জন্য আমার এই এখন এই মুহূর্তে যে 2500 প্রবাসী ভাই দেখতেছেন, আপনাদেরকে অনুরোধ করবো, ভাই সরকার বলেন, ব্যবসায়ী বলেন, যা যা ইচ্ছে তাই করুক, আপনি আপনার পরিবারটাকে সচেতন করেন। আপনার পরিবারটাকে যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনাকে এখন স্টেপ নিতে হবে। আপনার পরিবারকে বলেন, বুঝান যে এবার আমাদের ঈদটা করা জরুরি না, আমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ ঈদ আরো হবে। শাড়ি তোমাদেরকে আমরা ঈদের পরেও কিনে দিতে পারবো, মার্কেটও খুলবে, শাড়িও থাকবে, কাপড়ও থাকবে, সবই থাকবে, আমরা সেটা পরে করব। তো এটাই বলতে চাই যে প্রবাসীদের ক্ষতি না, করণীয় আছে, এই কাজটি করতে হবে। ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ রাজীব। আচ্ছা মিনাল ভাই, আপনার কাছে যদি আমি যাই তাহলে আপনাকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি কি মনে করেন না এই যে মার্কেট গুলো যেভাবে স্বাভাবিকভাবে খোলা হয়েছে, বাংলাদেশে এখন খুলে দিয়েছে মার্কেট গুলো, সেখানে প্রবাসীরা তো একটা দিক দিয়ে একটা চাপ তো প্রবাসীদের উপর নতুন করে চলে আসছে। অনেকে মেসেজ দিয়েছেন যে তার পরিবার থেকে অলরেডি শুরু করেছে, এই ঈদের জন্য টাকা পাঠাতে বলছেন। এই গেল এক বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে রাজীবে এটা বিষয়টাও ক্লিয়ার করেছে, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এই যে এটা তো আমি মনে করি একটা আত্মঘাতী পরিকল্পনা, আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করছি। কেননা প্রবাসীদের, সরি, যারা ব্যবসায়ী ছিল তাদের এত বড় ক্ষতি হয়ে যাবে না। কারণ বর্তমান পরিস্থিতি হচ্ছে এমন, আপনি বাঁচলে আপনার জীবন আগে, হচ্ছে জীবন বাঁচানোর বিষয়। এখন এই যে আত্মঘাতী সিদ্ধান্তটার কারণে আপনি কি মনে করছেন না বাংলাদেশের যেভাবে প্রত্যেক দিন আপনার করোনা রোগী বাড়ছে, যতটা বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়ছে। সৌদিতে দেখেন করোনা রোগী বাড়ছে কিন্তু মাসাল্লাহ আবার কমছে, সুস্থ হয়ে সুস্থ বাসায় হচ্ছে। ফিরছে, কিন্তু মৃত্যুর সংখ্যাটা জি। খুব কম। কিন্তু বাংলাদেশের মৃত্যুর সংখ্যাটা কিন্তু খুব বেশি। তো এই বাংলাদেশের মধ্যে অনেক প্রবাসী আছেন। আমাদের সরকার বা আমাদের যারা সিদ্ধান্তগুলো নিয়েছে তাদের কি এই জিনিসটা চিন্তা করার দরকার ছিল না যে এই প্রবাসীর আবার আবার বিভিন্ন দেশে কিন্তু ফিরতে হবে, তাদেরকে কি নিবে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখা দরকার ছিল কিনা? এবং এই যে মার্কেট গুলো খুলেছে এখানের মধ্যে কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করছেন নিয়াল ভাই? যে নিহন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি যদি পিছনে যদি 1 মাস আগে যাই বা 2 মাস আগে যাই, নিহন ভাই একটা কথা ছিল যে যখন করোনা ভাইরাস, রাজীব ভাই, যখন শুরু হয় তখন নিহন ভাই কিন্তু একটা কথা বলেছিল যে অন্ততপক্ষে সৌদি আরবে যারা রয়েছেন বা প্রবাসী যারা রয়েছেন অন্ততপক্ষে 3 মাসের খাবারের টাকাটা রেখে আপনি বাড়ি পাঠাবেন। এই কথাটা কিন্তু নিহন ভাই আজ থেকে 2 মাস আগে বলেছিল। কথাটা ইয়েস। কিন্তু এখন মনে আছে। নিহন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? জি জি আপনার জি। কথা কিন্তু মনে আছে যে আপনি যখন এই কথাটা বলছিলেন, যে আমার কিন্তু একটু খটকা লাগছিল, মানে আমার কাছে একটু অন্যরকম লাগছিল যে কেন 3 মাসের কথা বলা হচ্ছে। আপনি কথাটা বলছিলেন 3 মাসের খাবারের পয়সা রেখে আপনি বাড়িতে পাঠাবেন, দয়া করে 3 মাসের খাবারের পয়সা রাখবেন। একদম শুরুতে কথাগুলো আমি একদম বলেছি। শুরুতে আমার কথাটা এখন মনে আছে। তো এখন যখন এই কথাটা যদি আপনি বললেন যে এই 3 মাসের খাবারের, এখন তো 3 মাস আমাদের চলে যাচ্ছে অলরেডি, কিন্তু 3 মাসের পদার্পণ করছি আমাদের এই যে শুরু থেকে এখন পর্যন্ত। তো আমি রাজীব ভাইয়ের কথায় ফিরে আসি। রাজীব ভাইয়ের এই যে কথাটা ছিল কিছু, আপনার 7 মিনিটের যে বক্তব্য বা আলোচনাটা, এটা আমার মনে হয় বিশ্বের যারা প্রবাসী আছে সবাই কম বেশি দেখেছে। প্রায় 2 মিলিয়নের কাছাকাছি ভিডিওটি ছিল, যে এই প্রবাসীর এই যে কেনাকাটার বিষয় নিয়ে যে আপনি বক্তব্যটি বা আলোচনাটা ছিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজীব ভাইয়ের, আসলে মর্মার্থ এবং খুব গুরুত্বপূর্ণ কথাগুলি ছিল। তো এই মুহূর্তে সরকারের সিদ্ধান্ত এবং যারা ব্যবসায়িক রয়েছে, আরেকটি বিষয় আমি যদি আরেকটু যাই, যে গার্মেন্টস গুলি খুলে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের গার্মেন্টস সহ যে মার্কেট গুলি খুলে দেওয়া হয়েছে। আপনি জানেন যে এইরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপনি কি জানেন যে করোনা ভাইরাসের রোগী আজকে দেখেন যে 14 জন মারা গিয়েছে আজকে বাংলাদেশে, তার মানে 14 জন। আর সর্বোচ্চ আক্রান্ত শিকার কিন্তু আজকে। তার মানে যে আপনি বলেন রাজীব ভাই যে একটা কাপড় একজনে দেখে চলে যাচ্ছে, এই কাপড়টা হয়তো 10 জন 5 জনে এটা এটা টাচ করেছে বা দেখেছি। এটার মধ্যে হাত লেগেছে। তো এই যে 10 জন 5 জন হাত লাগার পরে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো করোনা ভাইরাসের কোনো রোগী থাকে এখানে, তাহলে তো ওই 10 জনও মারা যাবে। তো আমি সর্বোপরি কথা হচ্ছে আপনাদের সাথে, বিশেষ করে আপনারা যে কথাগুলি বলছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে আমি একটু আপনাদের যারা এই মুহূর্তে যারা প্রবাসী ভাইরা দেখতে পাচ্ছেন, আমি জানি খুব কষ্ট হবে এই মুহূর্তে। আপনারা যখন আশেপাশে আপনার মার্কেটগুলি খোলা খোলা রয়েছে, আপনার ছেলে বা মেয়ে যখন বলবে যে আমার জন্য এই একটি পোশাক দরকার, অথবা একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি বা একটা শাড়ি দরকার, হয়তো কষ্ট হবে, আমি জানি খুব কষ্ট হবে আপনার এই জায়গাটিতে। কিন্তু কষ্ট হলে কিছু করার নেই। এই মুহূর্তে আপনারা জানেন যে কয়জন প্রবাসী ভাই এখন আপনার ঈদের জন্য টাকা পাঠাতে পারবে। আমি বলছি যে অন্ততপক্ষে এই আত্মঘাতী সিদ্ধান্ত এখনো কিন্তু পরিবর্তন করার সুযোগ রয়েছে, যে অন্ততপক্ষে সরকারের পক্ষ থেকে হোক বা যারা ব্যবসায়িক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে হোক। আমি দেখেন একটা দুইটা পার্টি কিন্তু এখন বিভক্ত হয়েছে। আপনার নিহন ভাই, আপনি দেখেন আজকে দেখি যে একদল কিন্তু দোকান খোলার পক্ষে কাজ করছে, আরেক দল কিন্তু দোকান খোলার বিপক্ষে কাজ করছে। অনেকে তো কিন্তু আমি খুলেনি, বলবো যে অনেক জি, বড় বড় অনেকে খুলে নেই। খুলেনি। আরো হবে, আরো হবে, আরো হবে, তাদেরকে আজকে আরো তাদেরকে সচেতন আমরা হবে। সাধুবাদ জানাই। কিন্তু এই অবশ্যই, মুহূর্তে অবশ্যই। আমি মনে করছি যারা আমরা অনলাইনে কাজ করছি, যারা এখন দেখেন এই ভিডিওটি আমি প্রথমে শুরু থেকে আমাদের রাজীব ভাই একটা কথা বলেছেন যে এই পেজটি কিন্তু আমরা দেখেন পার্শ্ববর্তী বাহরাইন বা কাতারে অন্যান্য রাষ্ট্রের চেয়ে কিন্তু অ্যাক্টিভ কিন্তু এটা বেশি। সৌদি আরবের এই পেজটি অ্যাক্টিভ বেশি। আর এখন যারা দেখতে পাচ্ছেন, আমি মনে করছি আপনাদের সবাইকে উচিত হবে যে অন্ততপক্ষে এই জায়গাটিতে ফিরে আসা। আমরা বর্জন করবো মার্কেটগুলি, যদি খোলা থাকে আমরা বর্জন করব। এক কথা হলো বর্জন করতে হবে আমাদেরকে। কারণ আপনি দেখেন যে কয়জন ভাই এখন আপনার মার্কেট করার সুযোগ রয়েছে। যদি আপনার দিকে বা আমার দিকে তাকাই,
তাহলে আমি মনে করছি যে সবাই মিলে অন্ততপক্ষে বর্জন করতে হবে এবং সরকারের পূর্ণ করে পৌঁছতে হবে যে অন্ততপক্ষে আমাদের এই মার্কেটগুলি অন্ততপক্ষে শীঘ্রই বন্ধ করার প্রয়োজন। এটি বন্ধ করা প্রয়োজন এবং দুটি কারণে, একটা হচ্ছে সংক্রমণ ব্যাধিটি বৃদ্ধি হবে, কারণ আপনারা জানেন যে এই জায়গাটিতে আপনার বেশি লোকের সমাগম হয়, আপনার লোকের আনাগোনা বেশি থাকে এবং তার পার্শ্ববর্তী আপনার এই সংক্রমণ ব্যাধিটি আরো ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকদিকে হচ্ছে প্রবাসী ভাইদের এখন যে এই কষ্টের মধ্যে কয়জন ভাই টাকা পাঠাতে পারবে, এই জায়গাটি যদি বিবেচনা করে সরকারের উচিত হবে অন্ততপক্ষে এই মুহূর্তে মার্কেটগুলি বন্ধ করে দেওয়া। আচ্ছা, নিয়ন ভাই আমরা মনে হয় আমাদের অনেকগুলো প্রবাসী ভাই, আপনি বলছেন আজকে কিছু কথা বলুন, তাদেরকে অনেক অপেক্ষা করতেছে, ওনাদেরকে সাথেও কিছু দরকার, ওনাদের কিছু সুসংবাদ দেন এবং তাদের কিছু কমেন্টও পড়েন। আর আমি অনুরোধ করবো যে আমরা কিছু কমেন্টও পড়বো এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও কিছু আনবো, তাদের আপনাদের প্রশ্ন উত্তর দিবে আজকে মিনাল ভাই এবং রাজীব দেওয়ার চেষ্টা করবেন, তবে খুব কম সময় নিয়ে আপনার প্রশ্নটুকু করবেন। এর আগে আমরা আপনাদেরকে বলে রাখি, যারা লাইভটুকু এখন দেখছেন, আমরা আজকে যে বিষয় নিয়ে মূলত আজকে লাইভে এসেছি সেটা আমরা এখন বলছি। তার পাশাপাশি যারা দেখছেন তারা অবশ্যই লাইভটুকু আরো একবার করে শেয়ার দিন। আর আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা প্রথম শুরুতে বলেছিলাম আমরা প্রবাসীদের চারটি বিষয়, নানাদিক সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে আমরা যে সমস্যাগুলো উপলব্ধি করতে পেরেছি সেখান থেকে টপে চারটি বিষয় নিয়ে এসেছিলাম। সে চারটি বিষয় ছিল পাসপোর্ট সমস্যা এবং অসুস্থ প্রবাসী দেশে ফেরার সমস্যা, পাশাপাশি নারী গৃহকর্মী যারা আটকা পড়েছেন দেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে সে সমস্যা, এবং নির্যাতিত নারী গৃহকর্মীদের উদ্ধার করার সমস্যাগুলো নিয়ে। তো জেদ্দা কনসুলেটে রাজীব কথা বলেছেন, রাজীবের কাছ থেকে আমরা শুনবো, এবং আমি রিয়াদ দূতাবাসের কথা বলেছি। তো আপনাদের জন্য আশার বাণী হচ্ছে সেটা হচ্ছে রিয়াদ দূতাবাস, আমরা 2-3-4 দিন আমরা আমাদের বেশ আমরা লাইভ করেছি এবং আমাদের প্রস্তাবনাগুলো আমরা আমাদের ইউটিউবে দিয়েছি, আমরা রিয়াদ দূতাবাসে পাঠিয়েছি। তো আশার বাণী হচ্ছে এটাই, রিয়াদ দূতাবাস আপনাদেরকে ইমার্জেন্সি 1 বছরের পাসপোর্ট ইনশাল্লাহ দিবেন, 1 বছরের পাসপোর্ট আপনাদেরকে দিবেন। সেটা হচ্ছে রিয়াদ দূতাবাসে দিচ্ছেন না, সেটা হচ্ছে সেবা কেন্দ্রে দিচ্ছেন। ভাতা যে সেবা কেন্দ্র আছে কিংবা উমর হাম্মাম যে সেবা কেন্দ্র আছে, সেখানে আপনারা আপনাদের 1 বছরের পাসপোর্টটা আপনারা ওখান থেকে রিনিউ করতে পারবেন। 2 দিনের সময় দিয়ে আপনারা ওখানে পাসপোর্ট জমা দিতে পারবেন। ফাইন। এখন এই খবরটি দেওয়ার জন্য মূলত আজকে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, কারণ এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছিলাম গত 3-4 দিন আগে। এরপর থেকে বেশ আমরা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদেরকে জানিয়েছি, এবং আমাদের যে 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা রিয়াদ দূতাবাসের মাধ্যমে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এবার আসুন যে আপনাদের 1 বছরের যে পাসপোর্টটা দিচ্ছে, সে পাসপোর্টটা আপনাদের কিভাবে দিবে, আপনাদের ইমার্জেন্সি কার কার পাসপোর্ট প্রয়োজন, সেখানে একটা শর্ত আছে। এখন আমি যদি বলি 1 বছরের পাসপোর্ট দিচ্ছে, সবাই দেখা যাবে আপনার লাইন ধরবে যে 1 বছরের পাসপোর্টের মেয়াদ করাতে, কিন্তু না, এখানের মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সবাই পারবেন না। সাওয়াক খাস যারা, আমেল মঞ্জিল যারা এবং নারী গৃহকর্মী যারা, সাওয়াক খাস যারা, আমেল মঞ্জিল যারা, নারী গৃহকর্মী যারা, কিংবা ভিজিট ভিসা যারা আসছে, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা, আমি আবারও রিপিট করছি, আমেল মঞ্জিল যারা, সাওয়াক খাস যারা, নারী গৃহকর্মী যারা, কিংবা যারা ভিজিট ভিসায় আসছে, তাদের জন্য এই বার্তাটি, সেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি 1 বছরে পাসপোর্টের মেয়াদ করে নেবেন। তবে আপনি পাসপোর্টের মেয়াদ করার আগে আপনি অবশ্যই সেবা কেন্দ্রের নাম্বার একবার ফোন করে আপনি কবে আসবেন সেটা জানতে চাইবেন, কারণ এই অফিসটা খোলা থাকে 9টা থেকে বিকেল 2টা পর্যন্ত। এখন বিষয়টা হচ্ছে ওখানে গিয়ে আমরা কি করব, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। কালকে আমি সকালে ওখানে থাকবো এবং ওখান থেকে লাইভ করব। আমি যেন কখনো না শুনি, কারণ এই জিনিসটা আমরা অনেক কথা বলে, আমরা 3জন কথা বলেছি, আমরা আমাদের অনেক একটা মানে ছিল যে আমরা আপনাদের জন্য এই সুখবরটা নিয়ে আসবো, কারণ আমেল মঞ্জিল যারা, তাদের ইকামা 3 মাস বৃদ্ধি হয়নি, সাওয়াক খাস যারা, তাদের ইকামা 3 মাস বৃদ্ধি হয়নি, তাদের পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে তাদের ইকামাতে একটা গারামা চলে আসতে পারে, এরকম একটা আশঙ্কা ছিল। এই বিষয়েই আলোচনা প্রেক্ষিতেই হয়তো এই সিদ্ধান্তটুকু আসতে পেরেছে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দূরত্ব বজায় রেখে একজন যাবেন। আজকে আমরা সেবা কেন্দ্রে শুনেছি একজনে পাসপোর্ট আনতে গিয়েছেন, সেক্ষেত্রে তিনি 4 জন নিয়ে গেছেন। কেন গিয়েছেন? তিনি পরিস্থিতি দেখতে গেছেন। এটা একেবারে ভুল। পরিস্থিতি দেখার জন্য আপনি 4 জন নিয়ে যাবেন না, কারণ এখন আপনারা জানেন যে সবকিছু কিন্তু এখন সিস্টেমের মধ্যে চলছে, সিস্টেম দেয়া আছে যে কোন কোন সিস্টেমে আপনি কি কি ভাবে কাজ করতে পারবেন। প্রথমত দূরত্ব বজায় রাখতে হবে, দ্বিতীয়ত 5 জন কখনো একত্রিত হতে পারবেন না, 3 জনের বেশি একত্রিত হওয়া যাবেই না। আর এসব অফিসগুলোতে যখন যাবেন আপনি একাই যাবেন। আর তাই বলবো, কেবলমাত্র আমেল মঞ্জিল, সাওয়াক খাস এবং নারী গৃহকর্মী, পাশাপাশি যাদের ভিজিট ভিসার যারা আসছে, যাদের পাসপোর্টের মেয়াদ আছে, তারা পাসপোর্ট গুলো 1 বছরের রিনিউ করতে পারবেন। এরপরেও যদি
কারো যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় সেই ইমার্জেন্সিটা আপনাকে দেখাতে হবে যে কেন আপনার পাসপোর্টটা ইমার্জেন্সি প্রয়োজন আছে। কারণ আপনার পাসপোর্ট সাধারণভাবে 1 বছরের ইমার্জেন্সির প্রয়োজন হয় না, হয়তো হয় 1 বছরের ইমার্জেন্সি, সেটা হচ্ছে আপনি যদি ক্রুজে চলে যেতে চান তখন হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু এখন তো ওই সুযোগটাও নাই। তাই সেক্ষেত্রে আমরা বলবো যে হয়তো 1 বছরের পাসপোর্ট আর কারো প্রয়োজন হচ্ছে না, যেহেতু বাকি যারা অন্যান্য পেশায় যারা আছেন তারা আমরা 3 মাসের ইকামা পেয়ে গেছি, ইকামা পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে না। যারা 3 মাসের ইকামা বৃদ্ধি না, হয়। এখানে নিহন ভাই আরেকটা কথা আছে, সেটা হলো আপনি জানেন যারা আমরা 3 মাস পেয়েছি, বিশেষ করে মার্চের 18 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত, এর ছাড়াও যাদের একামার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যারা একামা বানাতে চাচ্ছে, তারা কিন্তু পাসপোর্টের কারণে কিন্তু বানাতে পারছে না। এটা একটা জি বিষয় থাকে কিন্তু এখানে, জি। এটাও তো বিষয় এখন থাকে। এবং জি জি, না, এখন সাধারণভাবে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যদি এখানে একটা বিষয় কিন্তু আছে মিনাল ভাই, 3 মাসে যাদের হয়েছে তাদের যদি পরবর্তীতে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, হয়তো দেখা যায় পরবর্তী একটা ঘোষণা কিন্তু আসতে পারে, তাদের জন্য একটা ঘোষণা আসতে পারে, তাদের পাসপোর্টটা কিন্তু ইস্যু না, বড় ইস্যু না। তাদের যদি এখন ইকামা যদি এক্সপায়ার হয়েও যায়ও, এটা কিন্তু গভর্নমেন্ট দেখবে, যেহেতু গভর্নমেন্ট আগে তাদেরকে 3 মাস বৃদ্ধি করেছে। এখন যদি 3 মাস বৃদ্ধি নাও করে, হয়তো তাদের গ্রামারটা মুকুব করতেও পারে। হ্যাঁ, এদের জন্য কিন্তু একটা ওয়ে আছে, কিন্তু সাওয়াখাত যারা আমেল মঞ্জিল যারা, তাদের জন্য কোনো ওয়ে নাই। এই জন্য তাদের রাইট। পাসপোর্ট হচ্ছে রেনু করতেই হবে, আর এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সেজন্য কালকে থেকে রিয়াদে কাজটা শুরু হবে। এর বাহিরে যে শহরগুলো আছে, দাম্মাম কিংবা অন্যান্য প্রদেশে যেখানে সেবা কেন্দ্র আছে, সেখানে কিভাবে হবে সেটা আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে কালকে লাইভের মধ্যে আমরা জানিয়ে দিব। তো আমরা রাজীবের কাছে ফিরে যাব। রাজীব, জেদ্দা কনসুলেটের কোনো আপডেট কি তোমার কাছে আছে কিনা? ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নিহন ভাইকে। এই কয়দিন আগে একটা লাইভে নিহন ভাই বলছিলেন যে আমরা বিশেষ করে 3 জন এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে চাই এবং এটার একটা রেজাল্ট বের করে আনতে চাই। তো আপনার সেই কথাটা সেদিন আমার কাছে খুব ভালো লাগছিল। এবং আরেকটা সাধুবাদ দিতে চাই যে গতকালকে আপনি আবার আমাকে জিজ্ঞেস করছিলেন যে রাজীব কোনো আপডেট আছে কিনা বা কথা বলছো কিনা। তো এটি আসলে আমি কাউকে এদেরকে শোনানোর জন্য বলতেছি না, এটি হচ্ছে আসলে দায়বদ্ধতা। দেখেন, আপনাদের জন্য যে দায়বদ্ধতা, আমরা বলছিলাম যে কয়েকদিনের মধ্যে আসবো, আপনাদেরকে এগুলো নিয়ে কথা বলবো। এবং আমাদের কিন্তু ভিতরে আবার কথা হয়েছে যে আমরা কোনো কাজ করছি কিনা। আমি একটু বলতে চাই শুরুতে, এখানে অনেকে কমেন্ট করতেছে, আমি দেখতেছি সেই অনেকগুলো কমেন্টের উত্তর কিন্তু আমার এই কথাটার মধ্যে থাকবে। দয়া করে এই কথাটা শোনার পরে পুরো এই কথাগুলো লেখার প্রয়োজন হবে না, একটু জাস্ট শোনার চেষ্টা করবেন। এর মধ্যে কিছু কথা প্রথমে নিয়ন ভাই বলে দিছে, সেগুলো আমি পুনরায় রিপিট করবো না। কিন্তু আপনাদেরকে একটা সুসংবাদ দেওয়ার আগে একটা কথা বলতে চাই যে নিহন ভাই একটা জিনিস খেয়াল করেন যে একজন প্রবাসী, সৌদি আরবে আমি আছি আপনি আছি, আমাদের আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলেন? একজন প্রবাসী সবচেয়ে মূল্যবান সম্পদ কি? প্রবাসী মূল্যবান সম্পদ হচ্ছে পাসপোর্ট। এটা আপনার থাকতে হবে। এটাই আপনার বৈধতা দিচ্ছে, নাগরিকত্ব দিচ্ছে। ওইটা আপনার লাগবে আপদে বিপদে, এটা ছাড়া আপনার কোনো উপায় নেই। তাহলে আপনি আমাকে বলেন, একটা পাসপোর্ট দেওয়া হয় 5 বছরের জন্য, 5টা বছরের জন্য দেওয়া হয়, সেখানে লেখা থাকে যে কবে এটার মেয়াদ শেষ হচ্ছে। আপনি জিনিসটা একটু খেয়াল করবেন, প্রবাসী ভাইরা কষ্ট পাবেন না, কথাটা বুঝতে হবে আপনাদেরকে। আপনি জানেন যে পাসপোর্টটা শেষ হবে হচ্ছে ডিসেম্বর 29 তারিখে। তো আপনি কেন ডিসেম্বর 29 তারিখ পর্যন্ত বসেছিলেন? আমাকে জিনিসটা আগে উত্তর দেন। কি কারণে আপনি এক্সপায়ার করলেন আমাকে সেটা বলতে পারেন? কেন আপনি 6 মাস আগে সেটা জমা দিয়ে দিলেন না? কেন দিলেন না আমাকে বলেন। যে জিনিসটা ছাড়া আজকে যে আপনি হাউতাশ করতেছেন, হাহাকার করতেছেন, ভাই আমার পাসপোর্ট নিয়ে আকামা করতে পারতেছি না, পাসপোর্ট নিয়ে দেশে যেতে পারতেছি না, ভাই কেন নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, কেন নাই? এই মূল্যবান জিনিসটির প্রতি কেন আপনাদের এই অবহেলা? কেন আপনি সেটা 3 মাস আগে জমা দিয়ে দিলেন না? কেন 6 মাস আগে আপনি সেটা জমা দিয়ে দিলেন না? আপনি 6 মাস আগে জমা দিলে কি সেটা নিত না? নিত না? নাকি টাকা বেশি লাগতো? রাজীব, অবশ্যই নিতে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি তোমার সাথে একটু অ্যাড করতে চাই। আমি আমার চ্যানেলে এ টু জেড বাই নিহন ইউটিউব, আমার যে চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু আমি অনেক আগেই একটা ভিডিও দিয়েছিলাম। তাও দেখো এখানের মধ্যে আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলা আছে যে 1 বছরের অন্তত মেয়াদ থাকতে হবে পাসপোর্টে, যাদের ইকামার জন্য 1 বছরে। সেটা কে বলেছে? পাসপোর্ট বিভাগে যিনি দায়িত্ব আছেন উনিই বলেছেন, আমাদের কাউন্সিলর বলেছেন যে 1 বছরের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের। এখন এই আমরা এত প্রচারণা করার পরেও আমাদের অনেক প্রবাসী ভাই দেখা যায় তাদের পাসপোর্ট কবে শেষ হবে তারা নিজেরা জানে না। তো রাজীবের যে কথাটি বলছিলেন যে জানার দরকার ছিল, আজকে যে বিপদে পড়েছেন, আজকে যে আপনাদের কথাটা নিয়ে আমরা যে আজকে লড়ছি, আজকে যে অন্তত একটু করে হলো সুসংবাদ নিয়ে আসছি, সেটা আপনাদের জন্য কষ্ট হয়েছে, আমাদের কথা বলতে হয়েছে। কথাটা নিয়ন ভাই, আমি কেন বললাম, আমি যখন এই কথাগুলো নিয়ে প্রশ্ন করছি, মানে তাদেরকে জিজ্ঞেস করছি, তারা কিন্তু প্রথমে বলছে যে পাসপোর্টটা কেন এক্সপায়ার হলো। এটা কিন্তু তারা বলবে, এটা কিন্তু তার নৈতিক দায়িত্ব, অধিকার, জিজ্ঞেস করতে পারে কেন জি, তার পাসপোর্টটা এক্সপায়ার হলো কিভাবে। হলো কথাটা কিভাবে। আসে নাই?
দোষটা কার, আমার এবং আপনার না? আমি আমার কথা বলি, আমার পাসপোর্টটা কিন্তু আমি 6 মাস আগে জমা দিয়ে দিছি, আর এখন কিন্তু দেশে এখনো আসেনি। আমি এখন চাইলেও কিন্তু অনেক কিছু, আচ্ছা যাই হোক, যে কথা ফিরে আসি, প্রথমে বলি অনেকে কমেন্ট করছেন যে ভাই 3 মাস আগে পাসপোর্ট জমা দিছি, আমাদের কি হবে। শুরুতে একটু বলি, রিয়াদ দূতাবাসেরটা আমি জানি না। আমার আজকে বিশেষ করে জেদ্দা কনসুলেটের যে পাসপোর্ট অফিসার যিনি আছেন তার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে একটা কথা বলছেন যে যে এই কারফিউ বা এই বিশেষ অবস্থার মধ্যেও কিন্তু বাংলাদেশ সরকার এবং তাদের কিছু অনুরোধে কিছু পাসপোর্ট তাদেরকে দিয়েছেন, তারা বাংলাদেশ থেকে সেগুলো রেডি করছেন, প্রিন্ট হয়েছে, সেগুলো পাঠাইছেন। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, যারা অন্তত 3 মাস আগে পাসপোর্ট জমা দিয়েছেন বা 4 মাস আগে দিয়েছেন, আপনাদের যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টের পিছনে যে ফোন নাম্বার আছে আপনি সেখানে ফোন করবেন। আপনি সেখানে ফোন করবেন, আপনাদের অনেকগুলো পাসপোর্ট চলে আসছে এবং আরো কিছু আছে অন দা ওয়ে, আরো কিছু আসতেছে। তবে একটা কথা বলে রাখতে চাই এখানে, নিয়ন ভাই যেরকম বলছেন, দয়া করে আগে ফোন করে কনফার্ম হবেন এবং তারা আপনাদেরকে বলবে যে আপনি কখন আসবেন। অযথা বিনা কারণে এসে সেখানে ভিড় জমাবেন না। কারণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, উদাহরণটা এই জন্য দিতে চাই, আমাদের একজন অফিসার কিন্তু ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন, আপনারা জানেন, এই ফেজে পোস্ট দেখছেন, আমরা নিউজ করছি, একজন অফিসার সংক্রমিত হয়েছেন। এরপরও যদি আমাদের দূতাবাস বা কনসুলেটে যদি লোকের গ্যাদারিং হয়, সৌদি সরকার সরাসরি বন্ধ করে দিবে, ডাইরেক্ট কথা, যে তোরাই তো আমাদের, তোদের যে মেইন অফিস, তোরাই তো মানুষ না নিয়ম, তোদের অফিসার সংক্রমিত হয়েছে বা তোরা এখানে লোকজন এসে ভিড় করতেছস, তোদের কূটনৈতিক সম্পর্কের দরকারই নেই। আমরা তো এক এক দেশের মানুষের জন্য তো আমরা পুরো দেশের মানুষকে বিপদে ফেলবো না। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন, আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। এবং আরো একটা কথা বলি, যাদের পাসপোর্টটা আসছে তারা ফোন পাবেন, তিনি বলছেন যে তাদেরকে ফোন করে বলা হবে আপনার একটা নির্ধারিত কি অবস্থা, কারো যদি পাসপোর্ট ডেলিভারির জন্য হয় ফোন দেওয়া হবে। হ্যাঁ, এগুলা প্রথমে তো এই জিনিসটা একটু জানালাম যে যারা বারবার করে এখানে প্রশ্ন করছিলেন ভাই পাসপোর্ট জমা দিছি, কবে আগে আসবে, কবে আসবে, তো এটা আপনাদেরকে একটা সুসংবাদ দিলাম প্রথমে, যে এই জরুরি অবস্থার মধ্যেও কিন্তু আপনাদের কিছু পাসপোর্ট আসছে, আপনারা সেই খবরটি পাবেন কাদেরটা আসছে। এবার আমি ফিরে আসি, রেনিউর ব্যাপারটা নিয়ে আমরা আবেদন করছিলাম, আমিও কথা বলছিলাম যে এটা নিহন ভাই লাইভে এসে আমি এর আগে একবার বলে গেছি যে আমরা বলছিলাম আমাদের কিছু প্রবাসী ভাই আছে যারা, এই যে ঠিক আছে আপনার দোষটা আমি প্রথমে বললাম, প্রবাসী ভাইদেরকে কষ্ট দিয়ে কথা বলছি, তারপর একটা কথা বলি যে অনেকের পাসপোর্টটা এখনো কপিল দিয়ে না, আটকে রাখছে, হয়তো বাইর করতে পারেন নাই, সে কারণে রেনু হয় না, কিছু কিছু লোক বিপদে আছে। হ্যাঁ, 2 শ্রেণীর লোক সুযোগ পাবেন। প্রথমে নিহন ভাই যেগুলো বলছে এগুলো মাস্ট, এটা থাকতেছে আপনাদের সাথে, সাওয়াক খাস, আমেল মঞ্জিল, এই পাসপোর্ট গুলো আপনাদেরকে 1 বছর জন্য রিনিউ করে দিবে, তারা রিনিউ করে দিবে, এটি উনি বলছেন। এবং নারী গৃহকর্মী সেটিও দিবেন। তারপর হচ্ছে আপনার যারা ভিজিট ভিসা আসছেন তারাও পাবেন, 1 বছর মেয়াদ পাবেন। তবে এখানে আরো একটি কথা যুক্ত করতে চাই যে একই সাথে কিন্তু ওই 1 বছর মেয়াদ বাড়িয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে নতুন পাসপোর্টের জন্য কিন্তু জমা দিয়ে দিতে হবে, এই ফর্মটা ফিল আপ করে কিন্তু জমা দিয়ে দিবেন, যাতে করে আপনার পাসপোর্টটা 5 বছরের জন্য চলে আসে। গেল একটা। এখন আরো 2টা বিষয় যুক্ত করতে চাই, যে নিহন ভাই যে কথাটি বলছেন, আরো কিছু ভাই আছেন যাদের পাসপোর্টটি এক্সপায়ার হয়ে গেছে, সে কি করবেন, সেক্ষেত্রেও কিন্তু বিশেষ বিবেচনায় কিছু সংখ্যক লোককে 1 বছর মেয়াদ দেয়া হবে। যেমন আমি বলি, আপনার দেশে খুব বেশি সমস্যা পড়ে গেছেন, মানে আর বাঁচতেছেন না, যে আপনার দেশে যাওয়া লাগবেই, যদি সেটি আপনি এক্সপ্লেন করতে পারেন, বুঝাতে পারেন, আপনাকে সেই সুযোগটা দেওয়া হবে। আপনার এখানে ইকামা করতে পাসপোর্টটা লাগবে, যদি আপনি সেটা বুঝাতে পারেন আপনাকে করে দেওয়া হবে। তবে ওনারা বারবার করে বলছে নিয়ম বহির্ভূত কোনো কাজ, দেখেন মেশিন রিডেবল পাসপোর্ট, একটা ইনফরমেশন দিতে চাই নিয়ন ভাই, মেশিন রিডেবল পাসপোর্টের মানে ডিজিটাল সবকিছু একটা একটা প্ল্যাটফর্মে চলে গেছে, তো সেই মেশিন রিডেবল পাসপোর্টের মধ্যে আবার যদি কলমের খোঁচা মারতে হয়, তো আমরা ডিজিটাল থাকলাম কই আর। কেন আমি সেই জিনিসটা হাস্যকর কেন করতেছি, আমাদের পাসপোর্টটা যখন সৌদি আপনি যখন ইয়েতে দেন, ইমিগ্রেশনে দেন, তখন দেখতে তারা হাসে যে কিরে তুই বললি ডিজিটাল পাসপোর্ট, আবার দেখি হাতে লেখা সিল মারোস, তাহলে লাভ হইলো কি। সুতরাং আমি যে প্রবাসী ভাইদেরকে বলবো, যারা খুব কষ্টে আছেন তাদেরকে অবশ্যই সুযোগ দিবে। তারা নিয়ন ভাই কথা শুনছে, আমিও রিকোয়েস্ট করছি, অনেকে রিকোয়েস্ট করছে, এই দাবিটা শুনছে। তবে এখানে কিন্তু আপনারা যদি, যে কথাটা আমরা বলছি, ভিড় করবেন না, বাজে ব্যবহার করবেন না, অকারণে যাবেন না, বিনা কারণে ফোন করবেন, যদি এগুলো করেন তাহলে ভাই আপনাদের পায়ে আপনারা কুড়াল মারবেন, আমার কিছু করার থাকবে না। কারণ আমরা কিন্তু অনেক কষ্টে, অনেক রিকোয়েস্ট করে কিন্তু আপনাদেরকে এই 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 জিনিসটা করে দিছি, এটা কিন্তু করা হয় না, এটা কিন্তু যাবে না, স্পষ্ট আপনি জানেন যে নিয়ন ভাই পাসপোর্ট অধিদপ্তরে স্পষ্ট লেখা আছে যে মেশিন রিডেবল পাসপোর্টের উপরে কোনোভাবেই ইয়ে করা যাবে না, হাত দেওয়া যাবে না। কিন্তু আমাদের যে মাননীয় রাষ্ট্রদূত এই পেজে লাইভে আসছিলেন, তিনি একটা কথা বলে গেছেন যে ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছে যে আমি যেন প্রবাসীদের সুখ দুঃখ বুঝি, দেশে কি বলছে সেটা আমার দেখার বিষয় না, আমি আমার প্রবাসীদেরকে আগে দেখবো। তো আপনাদের কথা ভেবেই কিন্তু উনি কিন্তু এই অনিয়ম, মানে যে কাজটি উনি অনেকটা একটা ছোটখাটো একটা অপরাধের মতো তারপর আপনাদের জন্য করতেছে। সুতরাং আপনারা এটার কোনো বাজে ব্যবহার করবেন না, যাদের প্রকৃতপক্ষে দরকার তারাই সেই কাজটি করবেন। অযথা আপনি ইচ্ছা করে ভাই কেন আপনার পাসপোর্টটা নষ্ট করবেন, আমাকে বুঝান, কেন আপনি দিতে জমা দিলে আপনার কি সমস্যাটা হচ্ছে। নিয়ন ভাই এই জিনিসগুলো কি আপনি অন্য দেশে শুনেন? অন্য দেশে সাপড়াতে শুনছেন 1 বছর মেয়াদ বাড়াইতে গেছে কেউ, তাদের পাসপোর্ট অটোমেটিকলি হয়ে যায়। তো ভাই যাই হোক, এই শিক্ষাটা নিবেন, আমরা যে করোনা পরিস্থিতিতে আসছি, এখান থেকে আমাদের
পরীক্ষাটা নিতে হবে। অনেক কিছু আজকে আমরা শিখতেছি। দয়া করে এই সংকটটা কোনো না কোনো ভাবে আপনারা উঠে যাবেন, কিন্তু পরবর্তীতে পাসপোর্টটার ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন। এটি আপনার সবচেয়ে বড় সম্পদ। এটি যদি না থাকে দেখেন আপনি আজকে মরলে লাশটাও যাবে না। তো এই মানে জিনিসগুলো, এটা একটা বিষয়। জি, আমি জি আরেকটা বলেন। বিষয়ে সেটা হলো রাজীব ভাই, তো আরেকটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, সেটা হলো আমাদের কনসুলেট এবং যারা আবার দূতাবাস থেকে কিন্তু পাসপোর্টের ওখানে ভিড় করাটা মনে হয় ঠিক হবে না আমাদের। যে একদমই। আপনার একদম ভিড় করা ঠিক হবে না, তার সাথে সাথে আপনি জানেন যে প্রতিটা শহরে কিন্তু এখন প্রবাসী সেবা কেন্দ্র আছে পাসপোর্টের যে কাজগুলি জি করছে। তা আমার মনে হয় যে আমরা যদি আরেকটা বিষয় যদি আমাদের কনসুলেট এবং দূতাবাসকে ইনফর্ম করি যে দূতাবাসের মাধ্যমে যেটা আমরা বিশেষ করে সেবা কেন্দ্রের যে পাসপোর্টগুলি জমা হবে হাতে করে, অথবা এটা আপনারা জানেন যে এখন কিন্তু আপনার বিভিন্ন ওয়েতে পাঠানো যাবে আপনার দূতাবাসে, সেটা ওইভাবে পাঠিয়ে কিন্তু এটা কিন্তু ব্যাক করা যায়। কেউ ওখানে যেন ভিড় না করে। এবং দূতাবাসে তো সেবা দিবেন, এবং দূতাবাসে কেউ যেতে পারবে না। না, এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেকে কিন্তু মনে করছে যে দূতাবাসে যাওয়ার, সবাইকে বলবো যে দূতাবাসে কেউ যাবেন না, প্লিজ দয়া করে দূতাবাসে ভিড় করবেন না। দূতাবাসে তো যাওয়া যাবেই না। জি জি, দূতাবাস সেবা কেন্দ্রে দিচ্ছে, এবং সেবা কেন্দ্র থেকে 2-3 দিনের সময় দিতে হবে। সেবা কেন্দ্রগুলো হয়তো অফিসার বা ইয়াতে গিয়ে ওটা সিগনেচার করে নিয়ে আসবেন আর কি। এটা হচ্ছে এটা করা যাবে। এবং এটাই হবে। আপনি জানেন যে আপনার আরেকটা বিষয়, সেটা হলো মক্তবে আমেল মঞ্জিল সাওয়াক খাস এবং খাদ্দামা, এর পাশাপাশি অনেকে জানেন যে আকামার কিন্তু এক্সপায়ার হয়েছে অনেকের, শুধু পাসপোর্টের কারণে। যারা এক্সপায়ার হয়েছে তাদেরকে এই সুযোগটি প্রথম দেওয়া উচিত। যারা এক্সপায়ার হয়েছে, ঠিক আছে, একদম শেষ হয়েছে আপনার পাসপোর্ট, না হলে কিন্তু তাদের একামা হবে না। এখন এই মুহূর্তে একামা বানাতে পারছে না অনেকের কাছে, কিন্তু এই তথ্যটি এবং এটা সবার কাছে, আপনাদের এবং আমার কাছে আছে। কিন্তু আমি মনে করছি তারাই ভিড় করবেন, তারাই যাবেন, তাদেরকে যাওয়ার সুযোগটা আগে দেওয়া দরকার। যাদের 3 মাস বা 4 মাস আছে তারা ভিড় করবেন না, দয়া করে, প্লিজ, দয়া করে আপনাদের। ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে মূলত 4টি বিষয় থেকে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসেন দ্বিতীয় বিষয়টা নিয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা অবৈধ যারা আছেন তারা দেশে যেতে বলছেন যে কবে যেতে পারবেন। আমি অবৈধদের জন্য আগে একটা মেসেজ দিয়েছিলাম, আপনারা অবৈধ যারা আছেন আপনাদের থেকেও আপনি চিন্তা করেন যে ভাইরা অসুস্থ এখানে পড়ে আছে, তারা কিভাবে দেশে যাবে, তাদের জন্য আপনার চিন্তা করতে হবে। সবসময় নিজের জন্য চিন্তা করেন না। আমি এই বিষয়টা সবসময় আপনাদেরকে বলি যে আপনি আপনাকে নিয়ে কেন চিন্তা করেন, আপনি অন্যজনকে নিয়ে চিন্তা করেন। আপনি যখন অন্যজনকে নিয়ে চিন্তা করবেন, আপনাকে নিয়ে আরো 10 জন চিন্তা করবে। এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে আমার থিওরি। কথা বুঝছেন? অনেকে প্রশ্ন করেন যে বা অবৈধ, আরে ভাইয়া পরিস্থিতি কি এভাবে থাকবে? হয়তো আর 2 মাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আপনার দেশে যেতে পারবেন। আপনাদের জন্য অবশ্যই ইনশাল্লাহ কোন একটা ভালো সুসংবাদ আসবে। কিন্তু 2 মাস না, কালকেই কিছু লোক দেশে যাওয়া দরকার। তারা কারা জানেন? ওই যে আজকে যাকে আমি রোড থেকে তুলে আনছি, এমন অনেক লোক আছে যারা হার্ট অ্যাটাক করেছে, যারা আপনার অপারেশন হয়েছে, যারা অ্যাক্সিডেন্ট করেছে। এই লোকগুলোকে দেশে যাওয়া দরকার। তাদের নিয়ে কথা বলেন, নিজের জন্য কথা বলেন না। স্বার্থপর জিনিসটা দেখো, সবসময় দেখায় না যে ভাই আমি আমাকে নিয়ে কথা বললাম। সবাই বলেন যে ভাই কবে দেশে যেতে পারবো, আমি অবৈধ, আমারই কেমন নাই। আপনারই কেমন নাই, আপনি সৌদিতে কিভাবে কেমন করতে পারেন সেটা দেখেন, না হলে সৌদিতে কিভাবে কাজ করতে পারেন সেটা দেখেন। আমি কালকে আমার একটা লাইভ বলেছিলাম এই কথাটাই, যে আপনি চাইলে কিন্তু কাজ করতে পারেন। এখন কিন্তু ধরফাত নাই, যে কাজটা লিগ্যাল ওয়েতে করা যায়। সৌদি গভর্নমেন্ট যে কাজগুলো করার অনুমতি দিয়েছে। আজকে একটা দোকানে দেখলাম, কালকে আমি বোধহয় মোবাইল মার্কেটে গেছি, সেখানে একজন লোক বাংলাদেশি, আমি ওনার সাথে কথা বলি নাই, বুঝে গেছে বাংলাদেশি, দাঁড়িয়ে এত বড় মাশাআল্লাহ, টুপি আছে, পাঞ্জাবি আছে, সে ক্লিন করতেছে। সে কিন্তু লজ্জা শরম ভুলে কিন্তু সে কাজগুলো করতেছে। কেন করতেছে? জীবিকার টানে। সে এখানে বিদেশে কাজ করতেছে। এখন কথা হচ্ছে, আপনাকে বাঁচতে হলে করতে হবে। আপনি আপনার নিজেকে সেফ রেখে, দূরত্ব বজায় রেখে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আপনি যে কোনো একটা কাজ করে কোন রকম বাঁচার চেষ্টা করেন না। আর অন্য ভাইকে সুযোগ দেন না। অন্য ভাই কারা? যারা অসুস্থ, যারা দেশে যাওয়া ফরজ হয়ে গেছে, তাদেরকে সুযোগ দেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আর আপনাদের জন্য আশার বাণী যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের জন্য ভালো না ভালো কোনো সংবাদ অবশ্যই আসবে। আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা তো আছি, ফ্রেমে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কথা বলুন। এখানে আমি একটু যুক্ত করি ইহন ভাই। সেটা হচ্ছে যে দেখেন, একটা কথা আছে, আপনাদের কথার মধ্যে আপনাদের উত্তরটা আছে। যেমন আপনাদেরকে কিন্তু সৌদি গভর্নমেন্ট কিন্তু জোর করে পাঠাচ্ছে না, আপনি স্বেচ্ছায় যেতে চাইতেছেন। তো সুতরাং আপনি যে স্বেচ্ছায় যেতে চাইতেছেন, এখানে আপনার যাওয়ার অধিকার আছে, আপনাকে কেউ মানা করবে না। কিন্তু ওই যে নিয়ন ভাই যে কথাটি বলছে, কিছু মানুষের অগ্রাধিকার বেশি, প্রায়োরিটি বেশি। তারা হচ্ছে যারা এখানে হয়তো ভিজিট ভিসে আসছিলেন, আটকা পড়ে গেছেন, যারা ছুটি লাগে রাখছেন, যাইতে পারেন নাই, যারা ফাইনাল এক্সিটে চলে যাবেন, যাইতে পারেন নাই। তারপর আমাদের নারী গৃহকর্মী যারা আছে তারা, ওমরা যাত্রী যারা আছে তারা। এরপরে হচ্ছে আপনার এই যারা মনে করেন যে এবার তারপরে হবে যে যারা স্বেচ্ছায় যেতে চাচ্ছেন, তাদের একটা লিস্ট হচ্ছে, তাদেরকে পাঠাবেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে হয়, যে কথা যুক্ত করতে চাইছিলাম নিয়ন ভাই, সেটি হচ্ছে যে আপনাকে একটা আপনার বিবেকটাকে একটু জাগ্রত করতে হবে, একটা জিনিস বুঝতে হবে
দেখেন আমাদের যে একটা কথা কিন্তু উঠছিল একটা আপনার মিডিয়াতে দেখছেন যে আশকোনা হজ ক্যাম্পে যে বিষয়টা আপনারা দেখছেন না, যে কোয়ারেন্টাইন করা হয় নাই, তাদেরকে ঠিকভাবে রাখা হয় না, এগুলো নিয়ে অনেক কথা উঠছে, নবাবজাদা হারামজাদা অনেক কিছু হয়েছে, অনেক প্রতিবাদ অনেক কিছু হয়েছে। এখন দেখেন সৌদি আরব থেকে আপনারা যেতে চাচ্ছেন প্রায়, এখন যেতে চাচ্ছেন 10,000-এর মতো মানুষ, 10,000-এর মতো মানুষ। আপনি বলেন যে নিয়ন ভাই 10,000 মানুষ পাঠাতে কয়টা ফ্লাইট লাগবে? কমসে কম না হলে আপনার 1,000 করে ধরলে তো 10টা ফ্লাইট লাগবে। একটা কথা, এখন এই 10,000টা লোককে কিভাবে কোয়ারেন্টাইন করবে, কোন জায়গায় রাখবে? 14টা দিন 10,000টা লোকটাকে রাখার জন্য একটা জায়গা সরকার তৈরি করতে হবে। তো আশকোনা হাজি ক্যাম্পে 10,000 লোক রাখার পক্ষে সম্ভব না, একটা কোয়ারেন্টাইনও কিন্তু প্রথমে বানাতে হবে। এই জিনিসটাকে একটা গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে কি, আপনি কি চান যে ঠিক আছে আপনি অনেকে বলবেন যে ভাই, আমার কোয়ারেন্টাইন দরকার নেই, আপনি কি একটা রোগ আছে কিনা এরকম একটা সন্দেহ নিয়ে কি পরিবারের কাছে যাবেন? তো মূলত বিষয়টা হচ্ছে যে কি, সৌদি সরকারও চাচ্ছে কিছু লোককে পাঠাতে, বাংলাদেশ সরকারও আগ্রহী কিছু লোককে নিতে, কিন্তু মাঝে দিয়ে একটা প্রসেসিং এর ব্যাপার আছে, প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই আপনারা যে লোকগুলো আবেদন করতেছেন এই লোকগুলোকে পাঠানো হবে। এই আপনারা স্বেচ্ছা যারা দিতে যাচ্ছেন তাদেরকে দেওয়া পাঠানো হবে। জি নিহান ভাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কিছু এখন কমেন্টে যাই। কমেন্ট বলতে আমরা কিছু আমাদের যে প্রবাসী ভাইরা যুক্ত আছেন তাদের সাথে আপনারা যারা অতিথি আছেন তারা আপনারা তাদের প্রশ্ন জবাব দিবেন। আমি তাদেরকে নিয়ে আসছি। প্রথমে মনিরুল ইসলাম, অনেকক্ষণ অপেক্ষা করছেন, কেমন আছেন, কোথায় বলছেন? আসসালামু আলাইকুম অতিথির কাছে। ওয়ালাইকুম আসসালাম। মিনাল ভাই, রাজীব ভাই, নিহন ভাই, জি ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। জি, আপনারা যে পাসপোর্টের বিষয়ে আলোচনা করলেন ভাই, সবটাই শুনলাম, আমি প্রথম থেকে শুনছি। এখন কথা হচ্ছে যে আমার পাসপোর্টে 6 মাসের ডেট থাকা অবস্থায় আমি আপনার পাসপোর্ট সেবা কেন্দ্রে দিয়ে আসছি, ঠিক আছে? জি এখন মনে করেন 3 মাস তো হতে চললো, এখনো 3 মাস হয়নি, হয়তো 5 দিন বাকি আছে এরকম, এখনো আসে নাই পাসপোর্ট। এখন যে এর আগে যে আপনার ওই যে নিয়ম চালু করছিল যে 6 মাস যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না পাসপোর্টে, এখন তো আমার পাসপোর্ট মনে করেন যে এখনো আসে নাই। যদি পুরাতন পাসপোর্ট, এখনো 3 মাস আমার সময় আছে হাতে, এই পাসপোর্টে কি সমস্ত কার্যক্রম চালু থাকবে না এটা বাতিল হয়ে গেছে? এটা নিহান ভাই একটু বলেন তো বিষয়টা। এটা হচ্ছে আপনার পাসপোর্টের যে বিষয়ে আপনি কথা বলেছেন সেটা হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি, আপনার পাসপোর্টে 3 মাসও থাকে, 3 মাসও করা যাবে, সমস্যা নেই। যদিও আগাম বার্তা হিসেবে আমরা 1 বছরের কথা বলি যে 1 বছর আপনার পাসপোর্টের মেয়াদ থাকা যায়, কারণ কখন কি বিপদ আসে। যেমন বর্তমান পরিস্থিতিতে যে বিপদে আমরা আছি সেটা বুঝতে পারছি যে আমাদের পাসপোর্টে সবার 1 বছরের মেয়াদ থাকাটা খুবই জরুরি দরকার ছিল। আর এই বার্তাটা যে কোনো বিপদ আসতে কিন্তু বিপদে হাত পানে, সেটা আপনার ভালো করে জানেন। আগে থেকে সবাই বলে রাখে যে 1 বছর আপনার পাসপোর্টে লাগবে। তো আপনার ইকামার কয়দিন মেয়াদ আছে সেটা আমি জানি না, তবে আপনি 3 মাস আপনার ছুটিও লাগাইতে পারবেন, খরচও লাগাইতে পারবেন, ইকামও রেনু করতে পারবেন, ঠিক আছে? এখানে প্রবলেম হবে। আর ইনশাআল্লাহ মানে আমি রাজীব ভাইকে একটা ধন্যবাদ জানাতে চাই। ওই দিন গত 2 থেকে 3 দিন আগে যে আপনার এতে আসে, মানে আইডিতে এসে যে আপনার সাথে যে একটা কথা বললো যে বিষয়টা নিয়ে, ওই যে প্রবাসীদের যে আমাদের যে কি সমস্যা না, এটা বাংলাদেশ সরকার বোঝে না, এই যে একটা 4-5 মিনিটের একটা যে ভিডিও দিয়েছিল, ওইটার জন্য আমি রাজীব ভাইকে ধন্যবাদ জানাই, এবং নিহন ভাইকে, মুনিয়াল ভাইকেও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ছিলেন। এরপর যে নূর হোসেন কোত্থেকে বলছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আছি, ভালো আছি। কোত্থেকে বলছেন, প্রশ্ন করেন। আমি রিয়া থেকে বলতেছি, ঠিক আছে? এখন আমার বাড়িতে একটু সমস্যা, ঠিক আছে? এখন যাওয়ার জন্য কি সুযোগ সুবিধা আছে? কি সমস্যা? বিয়ে করছেন কয় মাস? বিয়ে করছে প্রায় 1 বছর হয়েছিল আর কি। বেবি টেবি আছে? জি জি আছে একজন। ভাবি প্যারা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। বেবি থাকলে আবার প্যারা দেওয়ার কি আছে? দেশে যেতে চাই, এখন কি করা? না ওটা তো বললাম, আমি তো করার করণীয়টা বলছি। যদি বেবি থাকে তাহলে ভাবি প্যারা দিচ্ছে কেন? ওনাকে বুঝাতে পারছেন না, ম্যানেজ করতে পারছেন না? এখন ধরেন না, বুঝতেছে না। তাকে বলেন যে তোমার শখ কি, মানে বলবেন যে সৌদিতে প্রত্যেক 3 মাস পর পর নতুন নতুন মোবাইল বের হয়, আমি যতদিন থাকবো তুমি কিন্তু, আমি যত দেরিতে আসবো তোমার কাছে তত আপডেট মোবাইল যাবে। নাম্বার 1 এভাবে বুঝাবেন। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমি যতদিন এখানে থাকবো প্রত্যেক মাসে তোমার জন্য একবার একটা কানফুল কিনবো, একবার নাকফুল কিনবো, এভাবে তোমার জন্য স্বর্ণগুলো আমি জোগাড় করতেছি। এবার তুমি বলো আমি কি তাড়াতাড়ি আসবো নাকি আজকে চলে আসবে, এভাবে ম্যানেজ করেন না। ওকে তো ধরেন না, সব দিকে সুযোগ সুবিধা আমি দিয়ে যাচ্ছি, বুঝছেন? জি। এখন ধরেন না এর কিছু সমস্যা বুঝতে চাই না। জি জি বুঝতে পারছি আপনি উপায়টা বলেন। না ধন্যবাদ। আসলে নিয়ন ভাই একটা বিষয় বলি, আবেগের বিষয়। একটা মিনিট মিনাল ভাই, আসলে বর্তমানে পরিস্থিতিতে আমাদের
বর্তমানে পরিস্থিতিতে আমাদের হাসিটাও নাই, আমরা হাসতেও পারি না, মানে হাসির মতো একটা অবস্থা কিন্তু আমাদের ভিতর নাই। তো আপনার সাথে একটু দুষ্টামি করতেছিল, এটার জন্য ধন্যবাদ। আসলে দেখেন ভাই, এখন আমরা একটু আগে আপনি আলোচনাটা শুনতেছিলেন, আমরা কি বলছি যে কারা আগে যাওয়ার প্রায়োরিটি পাবেন। এই লোকগুলা যে এই লোক আপনার থেকেও যারা বেশি কষ্টে আছে, দেখলেন না, একটা লোক ফ্যামিলি আনছিল, ফ্যামিলিটা এখন যাইতে পারতেছে না। একটা লোক ওমরা আসছে, আটকা পড়ে গেছে, যাইতে পারে নাই। একটা আপনি তো এখন ছুটি লাগার নাই, মাত্র যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন যে আমি যাব, কিন্তু যে লোকটা যাওয়ার জন্য সবকিছু রেডি করছিল, টিকিট কিনে রাখছে, সেই লোকটা যাইতে পারে নাই। এখন আসলে মূলত আমরা চাইতেছি যে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে ওই লোকদেরকে আগে একটু সুযোগ দেওয়া হোক, যারা আটকা পড়ছে। অনেক লাশও তো এখানে পড়ে আছে, এটা জানেন। তো এরা আসলে একটু আগে সুযোগ পাবে। তবে আমরা আশা করতেছি যে দেখেন, এই কথাটি আমি একটু পরে বলতাম, আগে বলতেছি, যে হারে সংক্রমিত রোগী বাড়তেছে, আমরা আশা করতেছি যে সৌদি সরকার যে উদ্যোগ নিছেন, যে তারা চাচ্ছেন যে মানে সংক্রমিত রোগী যারা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারলে কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু বাইরে যদি না থাকে, তাহলে তারা অনেক কিছু খুলে দিবেন, অনেক কিছু শিথিল হবে। তো সেই লক্ষ্যে আমরা আশা করতেছি ইনশাল্লাহ আগামী 1-1.5 মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়ে যাবে, আপনি তখন স্বাভাবিক নিয়মে যেতে পারবেন। এই মুহূর্তে আপনাকে হুদাই আমি কোনো কথা বলতে পারবো না যে ভাই এটা করেন সেটা করেন, আপনি যেতে পারবেন। আসলে এটি কার্যকর হবে না। আপনি এখন ছুটি লাগাবেন, টিকিট কিনবেন, ফ্লাইটের জন্য আবেদন করবেন, এটা সহজ হবে না। তার থেকে ভালো নিয়ম ভাই যেটা বলছে, আপনার পরিবারটাকে যে কোনো ভাবে একটু বোঝানোর চেষ্টা করেন যে আর 2টা মাস অপেক্ষা করো, বা 1টা মাস অপেক্ষা করো, একটু ম্যানেজ করার চেষ্টা করেন। জি নূর ভাই, কপিলের সাথে তো কপিলের সাথে ধরেন না যোগাযোগ হয়েছে, ছুটির জন্য মানে আবেদন করছিল, ঠিক আছে। তারপর আপনি যাবেন, এখন সমস্যা ভাবিন না, সমস্যা আপনার দেখতেছি। ভাবিন না, আচ্ছা ঠিক আছে, আমি ভাবি আপনাকে ভাই, ভাবিরে প্রথমত মনির ভাই, আপনি নূর ভাই শুনেন, ভাবিকে প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের পেজে একটা লাইক দেওয়া দিবেন আজকে ইমুতে, বা হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিবেন আমাদের পেজে, নাম্বার 1। নাম্বার 2, এই যে ভাবিরে বলবেন আরেকটা বিষয়, এখানে যারা দেখছেন প্রায় এখনো 25 মানে 2,500-এর উপরে ভিউয়ার্স আছেন, তাদেরকে যাদের গার্লফ্রেন্ড আছে এবং যাদের ওয়াইফ আছে তাদেরকে A to Z বাই নিহন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন। তাদের জন্য আমি স্পেশাল একটা ভিডিও বানাবো আজকে। হ্যাঁ, এটা রাজীবের দোয়াতে, বুঝছেন, স্পেশাল একটা ভিডিও বানাবো। গার্লফ্রেন্ড আছে এবং ওয়াইফ আছে যারা বউদেরকে বেশি পেরেশানি দিচ্ছে দেশে যাওয়ার জন্য এই সময়ে, তাদের জন্য আজকে একটা ভিডিও ছাড়বো এই চ্যানেলে, A to Z বাই নিহন। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ডকে কোন রকম বুঝে এটাতে সাবস্ক্রাইব করে রাখেন। ফাইন। আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখেন বর্তমান পরিস্থিতিতে আপনি দেশে গিয়েও কিছু করতে পারবেন না। বউকে নিয়ে যে একটু ঘুরতে যাবেন বা গার্লফ্রেন্ড নিয়ে যে কোনো একটা পার্কে যাবেন, এটা আপনার জন্য একটা রিস্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলবো আপনার ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড কিংবা যারা আছে তাদেরকে। নিহন ভাই, এখানে তোফাজ্জল নামে সম্ভবত দাম্মাম থেকে একজন অনেকক্ষণ আপনাকে প্রাইভেট মেসেজ দিচ্ছে, এটা মানে ব্যক্তিগত প্রাইভেট মেসেজ গুলি দিচ্ছে, দেখতে পাচ্ছি যে আমাদের দেখতে পাচ্ছে যে আমাকে অ্যাড করেন নিহন ভাই প্লিজ। তোফাজ্জল ভাই, আমি জানি। থ্যাংক ইউ। জি তোফাজ্জল ভাই অ্যাড করব। আমাদের ফ্রেমে যেহেতু 4 জন, আমরা আপনাকে একটু পরে আমরা যুক্ত করছি। হ্যাঁ জি, একটু পরে আমরা আপনাকে যুক্ত করছি, যেহেতু 4 জন। আমরা ওই আপনার যে প্রশ্নগুলো আছে নিহন ভাই আগামীতে যখন আমার কথা তো আগে শুনবেন নাকি? আপনি কথা তো আগে শুনবেন, আমিও তো 2টা জবাব দিতে পারি নাকি? জবাব তো আমার কাছে 2টা আছে, তাই না? আপনি ভালো করে জানেন। আমি রাজীব ভাইয়ের সাথে কথা বলতে চাই স্পেশালি। আমি রাজীব ভাইয়ের অনেক বিরক্ত করতেছি, উনি জেদ্দাতে আছেন, ওনাকে খুব পছন্দ করি, একটা আইডি থেকে আমি ওনাকে অনেক ডিস্টার্ব করি এবং আজকে অনেক ডিস্টার্ব করছি, ওনাকে পার্সোনাল মেসেজও করছি আমি একটা কথা জানার জন্য। আমার এক ভাই, আমার চাচাতো ভাই, ওর ক্যান্সার হয়েছে এবং ওর জুনের 1 তারিখ তার পাসপোর্টটা শেষ, জুন মাসের 12 আরবি 10 মাসের 12 তারিখ তার আকামার মেয়াদ শেষ। আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাইটা কি কোনো ভাবে জরুরি ভিত্তিতে পাসপোর্টটা কি রিনিউ করে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় একটা একটু ভাড়ায় একটু কথা বলি, এই যে ওই দেশে যাওয়ার যে প্রসঙ্গটা নিয়ে কথা বলে, আর একটা প্রসঙ্গ আসছে যে 3 মাস পাসপোর্টের মেয়াদ আছে। আপনি অ্যালাউন্স করে দিবেন যে একটা ব্যক্তির যদি 10 দিন পাসপোর্ট মেয়াদ থাকে, 10 দিন, অনলি 10 ডেজ, তাকে তার কুফিলে অফশোর থেকে ঢুকে তার আকামা, তার যাবতীয় সবকিছু শুধুমাত্র ছুটি ছাড়া দুনিয়ার সবকিছু করতে পারবে, আকামাও রেনু করতে পারবে, তাকে এক্সিটও লাগাতে পারবে, ওইখানে কোনো সমস্যা নাই। যদি 24 ঘন্টাও পাসপোর্টের মেয়াদ থাকে সেক্ষেত্রে তার এক্সিট আসবে, তার আকামা রেনু হবে। কিন্তু একেবারে ক্রুজ নেহায় যেতে পারবে, ওটা সমস্যা। পাসপোর্টের মেয়াদ না থাকলেও ক্রুজ নেহায় যেতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হয়েছে, আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো, আমার ভাইয়ের যদি এখন ক্রুজ নেহাটা লাগাই দিই, যেহেতু তার ক্যান্সার, তার ইমার্জেন্সি, তাকে প্রথম ফ্লাইটটা আমি ধরার চেষ্টা করব, কিন্তু সেক্ষেত্রে আমার পাসপোর্টটা যদি রেনু না হয় সেক্ষেত্রে কি সে এক্সিটে যেতে পারবে কিনা, সেই একটা কথা আমি জানতে চাইছিলাম সজীব ভাই এবং লিওন ভাইয়ের কাছে। ক্রুজ নেহায় যেতে পারবে, ক্রুজ নেহায় যেতে পারবে। এতে করে তো আমার মনে হয় না যে পাসপোর্টটা রেনুটা খুব মোস্ট ইম্পর্টেন্ট।
না, খরচ নেওয়া যেতে হলে আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলেও সে পারবে, এটা ইয়ে করার দরকার নেই। আর যদি মনে করেন যে উনি হয়তো চিকিৎসা নিয়ে আসবে, আবার চিকিৎসা নিয়ে আসবে, এই ধরনের কোনো প্ল্যানিং থাকলে তাহলে অবশ্যই পাসপোর্টের মেয়াদ। না, আমাদের এরকম কোনো প্ল্যানিং নেই। আমার ভাইটাকে সেভ করা হয়েছে সবচেয়ে বড় কথা, ওকে দেশে পাঠানো তাহলে হয়েছে। তাহলে দরকার নাই যে কয়দিন মেয়াদ আছে এই কদিন অপেক্ষা করেন। একদম মুখোমুখি যদি হয়ে যায়, আমার কথা শেষ করতে দেন, এখন তো মেয়াদ আছে, যদি দেখেন যে একদম মুখোমুখি সময় চলে আসছে তারপরেও পাসপোর্টের মেয়াদ বা ফ্লাইট চালু হয় নাই, এমবিসি চালু হয় নাই, তখন অন্তত, যেহেতু আপনি বলছেন যে ক্যান্সার, একটা মানুষ মিথ্যা বলে না, এই ধরনের মানুষকে পাঠানোর জন্য অন্তত আমি রিকোয়েস্ট করব আপনি তখন আমার সাথে যোগাযোগ করেন। আমরা কাজ করছি আমি লিওন ভাই কিন্তু আমাকে, আমি আমার অফিসটা হলো এখানেই, যে দাম্মাম জাহাজের সামনে, উনি কিন্তু আমার বুঝতে পারতেছে যে আমি কিছু কথার জবাব দেওয়ার জন্য বারবার ট্রাই করতেছি। যে হয়তো সব প্রশ্ন আপনারা জানেন, আমিও কিছু কথার জবাব মাঝে মধ্যে দেই। এদিনও লিওন ভাই চলে গেছিল, আমি অনেকের প্রশ্নের উত্তর দিছি, যেহেতু আমি এই লাইনে কাজ করি, আমার কফিলের অফিসে আছি এইচআরে। তো এখানে আরেকটা বিষয় হলো, অনেক এই যে একটা ছেলে আসতে বললো একটা কথা, দেশে যাওয়ার যে বিষয়টা, আমি লিওন ভাই, সজীব ভাই এবং রাজীব ভাই প্লাস বড় ভাইরে বলতে চাই, বর্তমানে বাংলাদেশের কোনো ফ্যামিলি, ওয়াইফ, বাবা, মা, কেউ বলে না যে বাবা দেশে আসো, সবাই বলে তোমরা সেভে থাকো। এগুলা আয়শা, এই মোস্ট ইম্পর্টেন্ট কথার মধ্যে কথাগুলা বলার কোনো যুক্তিকতা নাই। বর্তমানে পরিস্থিতি এখনো হয় নাই যে আমার এই মুহূর্তে দেশে যেতে হবে, ও বৈধ আর অবৈধ না, দেশে যাওয়াটাই এখন, এখানে থাকাটা সেভ, দেশে যাওয়াটা কোনো সেভ না। এয়ারপোর্ট থেকে নামার পরে আমরা কিন্তু পেরাতে পড়ে যাই। এখন বর্তমানে সৌদিতে থাকাটা অনেক সেফ, অনেক সেফ, ডেফিনেটলি সেফ, ইয়েস ডেফিনেটলি সেফ। আর রাজীব ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমি আপনাকে পার্সোনাল কিছু মেসেজও করছি, যদি পারেন আমাকে একটু সহযোগিতা করবেন আমার ভাইটার বিষয়ে। আমি আপনাকে আমার মোবাইল নাম্বারটাও দিয়ে রাখছি। আমার মনে হয় একটা সর্বোচ্চ একটা সহযোগিতা আমার প্রয়োজন হবে আপনাদের, এবং প্লিজ সার্বিক সহযোগিতা করলে আমি খুব খুশি হব। জি জি, ভাই আপনি কোথায় আছেন এখন, এই মুহূর্তে আছেন কোথায় আপনি? আমি দাম্মামে থাকি, আমার ভাই থাকে মক্কাতে। বুঝতে পারছি, আপনি আমাকে মনে হয় মেসেজ দিয়েছিলেন আমার ইনবক্সে, আপনি পাইছি, আপনি মনে হয় যে জাওজাতের পাশে থাকেন। জি জি, আমি মেসেজ পাইছি, আপনার মেসেজ পাইছি। যাই হোক, সমস্যা নাই, আপনি রাজীব ভাইকে ইনবক্স করবেন, রাজীব ভাইকে ইনবক্স করলে আমি পাবেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন, আমি খবরে আছি, ঠিক আছে? আমি আপনাকে মেসেজ করছিলাম, রাইট, আপনার ইনবক্সে আমি মেসেজ করছিলাম। জি জি, ঠিক আছে। তো এই বিষয়টা জানার জন্য আর কি আমি একটু আপনাদের ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা এরপরে যাকে যুক্ত করব, জি ময়ূর আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি নিহুন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনে যায়, বলেন। জি ভাই, বলেন আপনি কিছু বলবেন? জি, আসলে আমি প্রতিদিন আপনার লাইভ দেখছি, আসলে অনেকদিন যাবত, আসলে প্রত্যেকদিনে ট্রাই করি শোনার জন্য, এবং যদিও আমরা এখানে আসলে বিভিন্ন মানুষের সাথে মিশি প্রতিদিনে, যদিও আমি জুবাইল থেকে বলছিলাম আর কি। আপনাদের কথা বলি, বিশেষ করে নিহন ভাই, মিনাল ভাই এবং আমাদের রাজীব ভাইয়ের কথা। আসলে আপনারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সৌদি প্রবাসীদের জন্য, এই জন্য জাযাকাল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনাদের জন্য দোয়া থাকে সব সময়। আপনারা যে ভিডিওগুলো এগুলো ছাড়েন, এগুলো দেখি, ইউটিউবে আপনারা দেখি, এবং এখানে আপনাদের জন্য আসলে প্রচার চালাই। এই জন্য আসলে আপনাদের জন্য, সকলের জন্য আবার দোয়া করি, আল্লাহ উত্তম বিনিময় দান করুক আপনাদের সকলকে এবং আপনাদের পরিবার মণ্ডলীকেই। বিশেষ করে আমিও আসলে অনেকদিন সৌদি আরবে, দীর্ঘ 12 বছর। আসলে আমাদের প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিদের আপনি যতই অ্যাডভাইস করেন বা যতই উপদেশ দেন, আসলে আমাদের যে স্বভাব জাতি, যে নেচার গুলো, সেগুলো আসলে কখনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই লোকটা বিপদে সামিল না হচ্ছে। এই জন্য আমি আসলে, যদিও আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করি, ডব্লিউপি আর ওয়ার্ক পারমিট রিসিভারের কাজ করি, তারপরে তথাপিও বাংলাদেশি ভাইদেরকে ভালোবাসি এবং মেসেজ দেওয়ার ট্রাই করি। আপনারা আপনাদের গ্রুপের মাধ্যমে যেভাবে দিয়ে যাচ্ছেন, আসলে অনেকে যারা আপনাদের গ্রুপের সাথে যুক্ত না বা বাইরে আছে, যারা শুনছেন, তারা কিন্তু ট্রাই করছেন আপনাদের কথাগুলো, এবং আমাদের সৌদি আরবে যে সমস্ত সরকার যে সমস্ত আইন কানুন দিচ্ছেন সেগুলো ফলো করার জন্য। বিশেষ করে তারাই আসলে ফলো করে না নিয়মিত, যারা আসলে এই সমস্ত মিডিয়ার সাথে জড়িত না, তথাপি যারা আসলে মিডিয়া সম্পর্কে অবগত নয়, মেসেজগুলো সম্পর্কে অবগত নয়, তারা সেটা জানে না। তারপর আমরা যারা এই সমস্ত সেক্টরে আছি, আমরা জানান দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, তথাপি
আমরা বিভিন্ন বিপদের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে আপনি যেটা বললেন যে পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকার আগে পাসপোর্টটি জমা করার জন্য, যদিও আমাকে এই ক্ষেত্রে আমার কথাটাই আমি বলি, আমি কিন্তু জানুয়ারি মাসে কিন্তু পাসপোর্ট দিচ্ছি, কিন্তু এটা তো করোনার আগে যে পরিস্থিতি ছিল সেটা স্বাভাবিক ছিল, তথাপি আমি আমার পাসপোর্ট এখন পর্যন্ত পাইনি। এবং সেবা কেন্দ্রকে ফোন করলেও তারা আসলে ফোন উঠান না, তারা আমাদেরকে মেসেজ দিয়ে আশ্বাস করেন না। তো এই ক্ষেত্রে আমরা হয়তো, যেটা আসলে আমাদের নেশারগতভাবে, আপনারা কেউ মাইন্ড করবেন না, এটা আমাদের স্বভাবগত, আমরা আসলে কেউ যদি কোনো একটু উপর পর্যায়ে চলে যায়, উপরের লেভেলে চলে যায়, যারা আমাদেরকে একটু নিচু লেভেলের আছে, নিম্ন শ্রেণীর লোকদের আসে, তাদের সাথে মিশতে চায় না, তাদেরকে সান্ত্বনা দিতে চায় না। বিশেষ করে প্রবাসী ভাইদের আসলে এই জিনিসগুলো দেখলে, বা যারা একটু ভালো প্রতিষ্ঠানে ভালো লেভেলে চাকরি করেন, তারা কিন্তু বাংলাদেশি ভাইদেরকে সমান তালে মূল্যায়ন করেন না। এগুলো আমাদের আসলে ব্যাড হ্যাবিট, যেটা আসলে সত্যি বলতে হয়। তো এই জন্য আপনাদের মাধ্যমে আসলে জিনিসগুলা আরো বেশি করে প্রচার করার জন্য সেটা অনুরোধ করবো। বিশেষভাবে আমরাও যারা আসলে মানুষের সাথে মিশি বা মানুষের সাথে কাজ করি, আমরা সেই মেসেজগুলো দেওয়ার জন্য চেষ্টা চালাবো অবিরত। এবং সেই সাথে আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুক, সে আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে রাখতে চাই। ধন্যবাদ। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমরা আপনার কথা প্রবাসী থেকে শুনবেন। ধন্যবাদ আপনাকে। জি, গাজী সাহেব কোত্থেকে বলছেন? সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা আর 10টা মিনিট আপনাদেরকে সময় দিব, এর মধ্যে আপনার সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের যা বলার আছে। সমস্যা নেই, আমার 2 মিনিট যথেষ্ট। আমি একটা কথা বলতে চাই, নিয়ন ভাই যে কথাটা বলছেন যে বাংলাদেশিরা মনে করেন একটা বিপদে পড়লে আমরা বাংলাদেশিরা চাই না, এটা বাস্তব ভাই। আমগো বাংলাদেশের মতন মানে আমরা যে বাংলাদেশি প্রবাসীরা কিছু কিছু লোক আছে এগো মতন নির্যাতন দুনিয়ার ভিতরে। যেমন আমি মনে করেন আমার নিজেরটা দিয়ে নিজে বুঝি, যদি আমি বিপদে পড়ি, একটা লোক যে আমি বিপদে পড়ে রয়েছে আমার কাছে হেল্প করবো, এটা আমাকে বাংলাদেশের চক্ষু পড়ে না, কিন্তু অন্যান্য কান্ট্রিরা হয়তো সাহায্য করে, বাঙালিরা করে না। জি, এটা করে না। আর একটা কথা যে আমাকে প্রবাসীরা, যে আমাকে বাংলাদেশের যে সরকার, এগুলা জানি না কে কি করে, এই যে একটা কাজ করছে ভাই, এটা আসলে আপনাকে ফেজের থেকে আমি জানাইতে চাই, এই যে কাজটা করছে, মনে করেন এই যে মার্কেট গুলা, দোকানপাট গুলা এইভাবে যদি ওখানে খুলে দিছে, আমার মনে হয় না ভাই লাস্ট ওখানের মানুষ বাংলাদেশে পায় কিনা সন্দেহ। আমি কিছুক্ষণ আগে মনে করেন 1 ঘন্টা আগে মিনাল ভাইয়ের আমি এটেছিলাম। আমি সবার ইনশাল্লাহ সবার ভিতরে আমি মানে ফেসে দেয়া আমি ঢুকি, কিছু কিছু কথা বলি, সুযোগ মতো কিছু কিছু কথা বইলা দিই। ঢুকবেন ভাইয়া, বেশি বেশি দোয়া করবেন সবার জন্য এবং প্রত্যাশা করবে আমি সবাইকে বুঝাবেন, আপনি আপনার জায়গা থেকে সবাইকে বুঝাবেন, প্রত্যাশা করছি। ধন্যবাদ। ওই যে বলছেন না ভাই, ওই যে বলছিলেন না আপনি কিছুক্ষণ আগে যে আমরা যে বুঝাইলো আমাকে গাড়ির রোগটা তেরা, আমরা যদি আপনার বুঝাইতে যাই আপনি কি বলবেন? আপনি মানে একটু নিজেকে আরো কুল করে বোঝানোর চেষ্টা করবেন, যারা তারা একটা সময় তারা ঠিক হয়ে যাবে, ওটা সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি যখন পেজের মাধ্যমে মানে আমাকে বাংলাদেশি জাতির ভাইদেরকে একটু বুঝান ভাই, বোঝানোর চেষ্টা করেন। আমরা কিন্তু মানি না ভাই, আমরা বুঝাতে গেলে কি করতে পারবেন? আপনি আর আমি বুঝাইলে কি করতে, আপনি কি আমারটা আমি ভালো বুঝি, ভালো বুঝে সেটাই বোঝা যায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, কোথেকে বলছেন, কে বলছেন? নাম আসেনি, যে একটু বলেন। আপনি শুনছেন? আপনার নামটা কিন্তু আসেনি। আচ্ছা, একজন মহিলা বোধহয় যুক্ত হয়েছিলেন, উনি কন্টিনিউ করতে পারেননি, পড়ে গেছে। ফাইন, ওকে। জি, কোথেকে বলছেন? খান সাহেব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন নিয়ন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বলেন কি সেবা করতে রাজীব ভাই কেমন আছেন? তারপর ওনার নামটা কেন ভুলে গেছে? সবাই আপনারা ভালো আছেন? জি আমরা সবাই ভালো আছি, আপনার প্রশ্নটা করেন ভাই। যাক ভাই, আমি তো অনেকদিন যাবত সৌদি আরবে আছি, দীর্ঘ 14 বছর। এখন আমি একটা সমস্যা পড়ে গেছি, মালিকের 30,000 রিয়াল দেওয়া হয়েছে 3 বছরের আকামার জন্য, কিন্তু আমার আকামাটা হয় নাই, বুঝছেন? যাই হোক, এখন অনেক টাকা তো আমি খেয়ে ফেলছে মালিকে। এখন কি করব ভাই, দেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, পারি নাই। তার পরবর্তীতে আমি একবার লাইফে কথা বলছিলাম, বুঝছেন, আপনাদের সাথে। এখন বলতেছি যে আমার
ওই যে আউটপাস নিছিলাম আর কি, যে বিশেষ সুযোগ যেটা, ওটা নেওয়ার পরে মুক্ত বামলের কাজ শেষ হওয়ার পরে আমাকে একটা নাম্বার দিছিল। তখন আমি দোয়াজাতে গেছিলাম, ওরা বলছে যে সামনের সপ্তাহে আসার জন্য। তখন ওই সামনের সপ্তাহ ওই দিন যাইতে চাইছিলাম, ওই দিনে মনে করেন ফ্লাইটটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, আর যাইতে পারি নাই। এখন কি করণীয়? এই তো এখন আমার পাসপোর্টের মেয়াদও শেষ, এখন কি আমি পরবর্তীতে হয়ে কি পাসপোর্ট আমার লাগবে? ওকে ফাইন। আপনার কোনো মামলা আছে? না না, মামলা নাই, কারণ লেবার কোডের কাজ শেষ। যদি লেবার কোডের কাজ শেষ না হতো তাহলে তো মামলা বা কোনো জেল জরিমানা অবশ্যই থাকতো, বুঝছেন? ঠিক আছে, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদের প্রয়োজন নেই, আপনি সরাসরি চলে যেতে পারবেন। ভাই ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে ধন্যবাদ ভাই, আপনাদের প্রত্যেকটা লাইভ আমি দেখি, ঠিক আছে, আপনারা আমাদের জন্য অনেক ইয়ে করছেন, ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। জি খবর থেকে পুরো একদম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? জি ভালো আছি। কথা বলেন। মিনাল ভাই আছেন, সাইফুল রাজীব আছেন, কথা বলেন। যে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। কথাটা হলো ওই যে অবৈধ যে আনলিগেল যে লোকগুলা আছে আমাদের রিয়াদে দামামে, বিশেষ করে আনলিগেল লোকগুলার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তো আমরা যারা প্রবাসী আছে, অনেকে আছে দেশে প্রাণ দিয়ে, আমরা অনেক সংগঠন থেকে টাকা চাই, 2000, 5000, 10,000 করে টাকা দিচ্ছি। আজকেও আমরা একটা প্রাণ বিতরণ করছি আমাদের সংগঠন থেকে। এ ধরনের অনেকে টাকা দেয়, বা আমরা যারা প্রবাসী আছি কিন্তু এখানেও অনেক অনেক লোক আছে আনলিগেল, তাদের খাদ্যের যে অভাবটা, ওইটা আমরা আপনার ব্যক্তিগত পক্ষে, আমি আমার ব্যক্তিগত সবাই ইচ্ছা করলে আমরা 5 জন বা 2 জন বা 3 জন দিতে পারি, আনলিগেল লোকগুলোর বিশেষ করে। ঠিক আছে, ইলিগেল যারা আছে তাদেরকে আপনারা করছেন, কিন্তু আমার কথাটা আপনি কোত্থেকে বলছেন? জি আমি খবর হসপিটাল থেকে বলছি। খবর হসপিটাল থেকে। আপনি কোথায় আছেন, কোথায় এখন বর্তমানে, মানে কি করছেন? আমি এখন হসপিটালে আছি। আপনি কি কোয়ারেন্টাইনে আছেন? না 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 না, উনি হসপিটাল কিং ফাহাদ হসপিটালে আছে আমি জানা মতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। জি জি জি, মানে আপনি পরামর্শ দিচ্ছেন যে আমাদের সবার নিজের উদ্যোগে আমরা অনেক কিছু করতে পারি চাইলে। হ্যাঁ, এই জায়গায় যে আনলিগেল লোকগুলো আছে তাদেরকে আমাদের বাংলাদেশে সবাই তো আর হয়তো 22 লক্ষ লোক, কিন্তু 1 লক্ষ লোক আছে যে হয়তো তাদের ধন্যবাদ আনলিগেল লোক আছে তাদের। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে সবসময় কথা বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজীব বা আমরা মিনাল ভাই, আমরা সবসময় কথাগুলো বলি, আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি চাইলে, এবং আমরা যদি অপরের পাশে দাঁড়াই অনেক আছে আমাদের পাশে দাঁড়াবে। এটাই আপনাকে আপনার মেসেজের জন্য সুন্দর একটা মেসেজ দিয়েছে, আপনাকে ধন্যবাদ। জি কে আছেন এখানে? সাইফুল ইসলাম, বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন নি ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই গেল? কে বাড়ি গেছেন বুঝছেন? বাড়ি গেছে বুঝছেন? কারণ কবিলে বলছি যে কি ছুটি বাড়ার জন্য, বুঝছেন? ছুটি বাড়ার জন্য কবিলে বলতে ছুটি বাড়া লাগবে না, ছুটি অলরেডি কি বাড়ি গেছে, কি করা যায়? লোক কি দেশে আছে? জি কি দেশে আছে ভাই। কপিল যেটা বলছে সেটাই সত্য। কপিল সেটাই, যখন ফ্লাইট চালু হবে সেদিনও কপিল ছুটি বাড়া দিতে পারবে, সমস্যা নেই। কপিল ঠিক থাকলে হইছে, কপিল ঠিক থাকলে হইছে। জি কপিল যদি আপনার সাথে যোগাযোগ রাখে, যে কোনো মতে তার নিয়ে আসতে পারবে, টেনশনের দরকার নেই। এখন ছুটি না বাড়াইলে ফ্লাইট বাড়াতে পারবে। আচ্ছা ঠিক আছে, কপিলে বাড়াতে হবে এবং ছুটির বিষয়ে এখনো আমাদের টাইম আছে, আমরা আপডেট গুলো আরো আপনাদেরকে পরে দিব। পরিস্থিতি স্বাভাবিক হোক ইনশাআল্লাহ। যারা দেশে আছে তাদেরকে একটু রিল্যাক্সে থাকতে বলেন। জি মিনাল ভাই কিছু বলবেন? না না, এখানে আরেকটা বিষয় মনে স্পষ্ট করা দরকার রাজীব ভাই এবং নিহান ভাইকে বলবো, কারণ কি আপনি জানেন যে এখন কিন্তু অনেকে ছুটিতে আছে, তাদের কিন্তু এখন আপডেট হচ্ছে না, কোনোভাবে আপডেট করতে পারছে না। ইভেন কবিল যে এখন এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করবেন, তাহলে অনেকে বুঝতে পারবে। জি আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা লাস্ট দুজনের কলে যাব, এই দুজনের কলের পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা শেষ আপনাদের দুজনের বক্তব্য নিয়ে বিদায় নিব। এর আগে আমি যুক্ত করতে চাই, জাহাঙ্গীর সাহেব কোথেকে বলছেন? জি সংক্ষিপ্ত আকারে যদি আপনার কিছু বলার থাকে ভাই, সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম ভাই, আমি তাইফ থেকে বলছি। আমি আরসি আজকে 1 বছর হয়ে গেছে, ঠিক আছে। আমার মালিকে আমারে 1 বছরের ভিতরে 4 মাসের টাকা দিয়েছে, কথা বুঝছেন।
টাকাও দেয় না, প্লাস আকামাও হয় না। ঠিক আছে, এখন এখন যেখানে 1 বছরের ভিতরে 4 মাসের টাকা পাইছি, এখানে তো আমার ফায়দা নাই, এখানে আমি তো বেকার খাটতেছি। ঠিক আছে, এখন আমি কিভাবে পরিস্থিতি সাবেক হইলে দেশে যেতে পারবো আকামা ছাড়া? এরকম কোন সিস্টেম আছে কিনা একটু বলবেন। নিয়ন ভাই বলেন। আপনার একামা হয় না? একামা হয় না, প্লাস আমি যে মালিকে আইছি ওই মালিকেরই কাজ করতেছি এখন। আমি এই জিনিসটা বুঝি না যে আমরা, ওকে আপনি একটু অফলাইনে থেকে কথাগুলো শুনেন, ধন্যবাদ। আমি এই জিনিসটা বুঝি না সাইফুল এবং মিনাল ভাই, যে আমরা এত কিছু বুঝি, আমরা সিস্টেমটা বুঝি না। ভাই যে কমেন্টটা করলো তার মাথার মধ্যে উঠে ঢুকেছে যে আমি কিভাবে দেশে যাব। সে ওই চিন্তাটা করলো না যে যেখানে আমি আমার কোম্পানির কাজ, মালিকের কাজ করছে, আমাকে 4 মাসের বেতন দিয়েছে, বাকি 6 মাসের বা 8 মাসের বেতন দেয়নি, মালিকের ব্যাপারে বিরুদ্ধে আমি কিভাবে অ্যাকশনে যাব। এই জিনিসটা কিন্তু ওনারা চিন্তা করলো না। কিন্তু এবং সৌদি গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা সিস্টেম কিন্তু এখন দিয়ে দিয়েছে। আপনার মালিক যদি আপনার বিরুদ্ধে কোনো কাজ করায়, কিংবা আপনার মালিক যদি আপনি ঠিক মতো বেতন না দেয়, আপনি যদি সেই মালিকের কাজ করেন, তাহলে আপনি মামলা করতে পারবেন। আপনার মালিক যদি আপনাকে অন্যায়ভাবে হুরুপ দেয়, আপনি সেটা চ্যালেঞ্জ করতে পারবেন। সিস্টেমগুলো থাকার পরেও কেন রিয়াদ দূতাবাসে এই যে আমাদের লেবার কোডের মধ্যে প্রত্যেক মাসে কিন্তু এমন কয়েকটা রায় হয় যেগুলো আমাদের প্রবাসীদের পক্ষে আসে। উনি কিন্তু ওই জিনিসটা করেন না। উনি কিন্তু চিন্তা ভাবনা করেছে আমি কিভাবে দেশে যাবো। আমি আপনাকে ওটাই বলি যে পরিস্থিতি স্বাভাবিক হলে যদি কোনো সাধারণ ক্ষমা দেয়, তাহলে আপনি দেশে যেতে পারবেন। আর যদি আপনি চান যে আপনার মালিকের কাছ থেকে আপনার হক যেটা সেটা আদায় করবেন, তাহলে আপনাকে লড়তে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে মালিকের বিরুদ্ধে আপনি যে কাজ করেছেন সেই ডকুমেন্ট গুলো দিয়ে আপনি একটা মামলা করে দেন। এটা হচ্ছে আপনার জন্য মেসেজ। ধন্যবাদ আপনাকে। এটাই। জি, আপনি কোথা থেকে বলছেন? রায়ন সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। তাবুক থেকে বলছিলাম ভাইয়া। জি, তাবুক থেকে বলছিলাম। জি বলেন ভাই। ফোনটা কাছে এনে বলেন। ভাইয়া বলছিলাম আমার বড় ভাই আপনার ছুটিতে গেছে, এখন আপনার 20 দিন হয়েছে আপনার ছুটি শেষ হয়ে গেছে। এখন কপিলের সাথে আপনার যোগাযোগ করছি, আমাদের দুজনের মালিক একই। আপনার কপিলে বলতেছে যখন আপনার টিকিট আপনার হবে বা বিমান চলাচল শুরু হবে, তখন আপনার মনে করেন যে ঠিক হয়ে যাবে। এখন নাকি জাহাজের থেকে ওই সিস্টেমটা বন্ধ আছে। কপিল ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আমরা ফিনিশিং এ কথা বলবো। কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, লাস্ট একজন, আপনি কোথা থেকে বলছেন ভাই? আসসালামু আলাইকুম নিয়ন ভাই। জি, ইসলাম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভিসা থেকে বলতেছি। আগে একদিনকে আপনারে ফোন দিছিলাম কিন্তু ফোনটা কেটে গেছিল। জি, আফসোস। হ্যাঁ, আমার কোম্পানির অফিস হচ্ছে, আমি মূলত দাম্মামে থাকি, দাম্মাম খুবার। ঠিক আছে, আমার অফিস খুবারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে সৌদি ইলেকট্রিসিটির কাজ করি আমরা কন্ট্রাক্টে, আমার কোম্পানি। আমি এখন ভিসায় আসছি বিগত 3 মাস। ঠিক আছে, 3 মাস আসছি। এর আগে রাবিকে কাজ করছি। মূল সমস্যা হচ্ছে মানুষ মাত্রই ভুল থাকে, কিন্তু আমার ওইরকম একটা ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে যে আমার আকামা প্রতি রমজানের 4 তারিখে শেষ হয়, অটোমেটিক 3 মাস আপডেট হয়ে গেছে, জিলহজ মাসের 5 তারিখে শেষ হবে। ঠিক আছে, আমার পাসপোর্টটা এই মাসের 16 তারিখে শেষ, কিন্তু আমি পাসপোর্ট জমা দিতে পারি নাই। ঠিক আছে, কিন্তু কারণ হচ্ছে আমি ভিসায় থাকি, এখান থেকে মুভ হইতে পারি নাই কোথাও। ঠিক আছে, এইসব কারণে এখন আপনাদের কাছে মানে হেল্প কি ধরনের মানে পেতে পারি? কোথাও মুভ হতে পারবেন না। আপনার যদি যে মেসেজটা সেটা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন। যেহেতু আপনার 3 মাস আমার মেয়াদ পেয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি দুটো কাজ করবেন। ইমার্জেন্সি পাসপোর্টটা 1 বছর করে নেবেন, পাশাপাশি আপনি পাসপোর্টটা যেটা আছে সেটাও 5 বছরের জন্য জমা দিয়ে দিবেন। সেটা তো দিব, কিন্তু কথা হচ্ছে আমার পাসপোর্ট এই মাসের শেষ, কারণ এক্সপায়ার হয়ে যাবে। তো এক্সপায়ার হইলে কি কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই, পাসপোর্টে এক্সপায়ার হলে প্রবলেম নেই, যেহেতু ইকামা তো আপনার বাড়ছেই। পাসপোর্টে জিলহজ মাসের 5 তারিখ পর্যন্ত বাড়ছে, জিলহজ মাসে 5 তারিখে শেষ। সমস্যা হবে না, সমস্যা হবে। কারণ আমরা আশা করছি 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। জি, ওকে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম আপনাদের নিয়ে, আমরা কথা বলছিলাম আপনাদের সমস্যা নিয়ে, আমরা কথা বলছিলাম আপনাদের পরামর্শ নিয়ে, আমরা নানাদিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। যুক্ত হয়েছি প্রায় 1 ঘন্টার উপরে। আমি যুক্ত হয়েছি আমরা আমাদের জেদ্দা থেকে সাইফুল রাজীবকে নিয়ে, যে বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি, এবং যুক্ত হয়েছি আমরা মিনাল মাহমুদ ভাইকে নিয়ে। আমরা কথা বলি সবসময় আপনাদের নিয়ে। আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করবো একই ফ্রেমে এই পেজ থেকে, যেহেতু এই পেজটা হচ্ছে সৌদি আরবের সব থেকে বড় পেজ, এই পেজ থেকে আপনাদের সামনে সম্মুখীনে আপনাদের নানাদিক বিষয়গুলো নিয়ে কথা বলতে, আপনাদের
উপর রাগ করে কথা বলতে, আদর করে কথা বলতে, সোহাগ করে কথা বলতে, সব আমাদের দিয়ে যায়। কারণ আমরা যদি আপনাদেরকে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে শাসন করব, সোহাগও করবো, আপনাদের নিয়ে কথা বলবো। নানাদিক বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, আমরাই কথা বলি, আমাদেরকে কথা বলতে হবে। তো সেখানে আপনারা যদি আমাদের কথা থেকে যদি দুঃখ পেয়ে থাকেন, আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একেবারে শেষ মুহূর্তে যাওয়ার আগে আমি প্রথমে মিনাল মাহমুদের কাছে যাচ্ছি, যে মিনাল ভাই, আমাদের প্রবাসীদের জন্য আপনার কি উপদেশ আছে এবং কি বাণীটুকু আছে সেগুলো। আজকে শুরুতে আসলে ধন্যবাদ জানাচ্ছি নিহন ভাই এবং রাজীবকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে শুরুতে কিন্তু একটু আপনাদের প্রতি একটু অবিরাগ ছিল, এবং সেটা আবেগের কারণে হোক, সেটা ভালোবাসার কারণে হোক, সেটা হয়ে গেছে। আমি দুঃখিত, এবং আপনাদের যারা দেখতে পাচ্ছেন। তো সর্বোপরি কথা হচ্ছে যে আমরা যারা আসলে কাজ করছি ছোট পরিসরে হলো, কিন্তু চেষ্টা করছি কিন্তু আমাদের, কারণ আপনারা জানেন যে আমরা কিন্তু অনেকে মনে করছে যে হয়তো রাজীব কাজ করছে বা নিহন কাজ করছে, হয়তো দূতাবাসে কাজ করছে। আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার, কিন্তু আমরা আপনাদের মতো একজন প্রবাসী, এটা মানে স্পষ্ট, যেটা আপনাদের মতো প্রবাসী এবং আপনাদের মধ্য হয়ে কিন্তু আমরা একটা মাধ্যম হয়ে কাজ করছি। তো সর্বোপরি কথা হচ্ছে যে আজকে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের যদি আক্রান্ত সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা যদি আমরা নির্ণয় করি, সবচেয়ে বেশি আমরা আক্রান্ত হয়েছি, এবং শুরুতে সেই কথা বলছিলাম। আপনাদের কাছে অনুরোধ করছি, অন্ততপক্ষে এই করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাধি থেকে যদি আপনাকে সুরক্ষা পেতে হয় বা এ থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আপনার নিজের সিদ্ধান্তটাই যথেষ্ট। সর্বোপরি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি করব, আমি কোথায় যাব, এবং আমি সংক্রমিত হব কি হব না। কারণ আপনি জানেন যে আপনি যদি ঘর থেকে বের হন, তাহলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এবং সেই সূত্রে আমি বলছি, সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ করবো, অন্ততপক্ষে এই কয়টা দিন, অন্ততপক্ষে হয়তো 15-20 দিন মধ্যে হয়তো ভালো কিছু সংবাদ আসতে পারে। আমরা সেই কয়টা দিনের জন্য অপেক্ষা থাকবো, সেই অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ। আর আপনারা যতটা পারেন অন্ততপক্ষে নিজের ঘরে অবস্থান করেন, রুমে অবস্থান করেন। আর সর্বোপরি কথা হচ্ছে আপনাদের সুমঙ্গল কামনা করছি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ মিনাল ভাই, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। বেশি বেশি লাইভে এসে আমাদের সামনে উপস্থাপন করবেন আপনার নানা বিষয়গুলো, নানা তথ্যগুলো নিয়ে, আমরা সেই প্রত্যাশা করছি আপনাকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দাম্মাম থেকে। সাইফুল রাজীব। ধন্যবাদ নিহন ভাই। সাইফুল রাজীব কিন্তু সৌদি আরবের ছেড়ে কিন্তু গ্লোবাল হয়েছে, সে বিভিন্ন দেশে গিয়ে লাইভ করেন। আজকে আমরা তাকে ইউরোপে দেখেছি লাইভ করতে, আপনারা হয়তো দেখেছেন। কিন্তু আমাদের আসলে আমি ইউরোপে গেলে সৌদি আরবে বসে বসে এখানে কি করি? আমি ইউরোপ গেলে এখানে কি করতেছি? যাই হোক, ওকে ফাইন। সাইফুল রাজীব, পর্যায়ে আছি, কি বলা আছে তোমার ভিউয়ারদের জন্য? জি, শেষে আমি একটা কথাই বলতে চাই। প্রথমে যে বিষয়টি বলবো, আমাদের আজকে যে আলোচনাটি ছিল, সেখানে আমরা জানি না কতটুকু আপনাদেরকে খুশি সংবাদ দিতে পারছি, তবে আমাদের কাছে মনে হয় যে এই দুর্দিনে এটি সুসংবাদ অবশ্যই ছিল আপনাদের জন্য। তবে সেখানে আপনাদেরও দায়িত্ববোধের কিছু কথা আমরা বলেছি, সেগুলো আপনারা খেয়াল করবেন। দ্বিতীয় হচ্ছে যে নিয়ন ভাই যে কথাটি বলছে, আমি একই কথা বলবো, খুব বেশি প্রয়োজন না হলে দেশে যাওয়ার জন্য ভিড় জমাবেন না। আপনার কিছুটা সময় আর 1-2 মাস একটু ধৈর্য ধরে এখানে থাকেন, দেশের থেকে এখানে বেশি ভালো থাকবেন। এক ভাই প্রশ্ন করছিলেন এখানে থাকলে খাবো কি, আমি দেখছি কমেন্টটা দেখছি, কিন্তু তখন কিছু বলি নাই। কিন্তু আপনি দেশে কি করবেন? আপনি যদি এখানে সৌদি আরবে যদি খাইতে না পারেন, বাংলাদেশে গিয়ে খাইতে পারবেন না। যাক, শেষে এন্ডিং এ যে কথাটি বলবো সেটি হচ্ছে, মিনাল ভাই একটুখানি বলছে, আমি আর একটু অন্যভাবে বলি আপনাদেরকে। যে সংখ্যাটি দেখে আপনারা আজকে ভয় পাচ্ছেন যে 1900 এতজন আক্রান্ত হয়েছে, প্রায় 2000, আপনার এটা দেখে আতঙ্কিত হবেন না। এটি আসলে সৌদি সরকার একটা মহতি উদ্যোগ। আপনারা জেনেছেন যে প্রতিদিন 10,000 করে 1 কোটি মানুষকে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন। আপনার বাসায় অনেকে আসছে, আপনারা অনেকেই শুনছেন, তারা জানেন। তো এটি আসলে একটা ভালো দিক নিহন ভাই। এটি হচ্ছে কি, এখন সংখ্যাটা 2000 হবে, 2500 হবে, 3000 হবে, হতে হতে কিন্তু দেখবেন যে আপনি আগামী 10 থেকে 15 দিন পর দেখবেন যে হঠাৎ করে সেটা 60, 70, 100 তে চলে আসছে। তারা যেটি চাচ্ছেন কি, যে সংক্রমিত যারা আছেন তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কিন্তু সুস্থ যারা আছেন তাদের জন্য কিন্তু আপনি এবারে মক্কা মদিনা বলেন, ফ্লাইট বলেন, এগুলো কিন্তু খুলে দিতে পারবে। তারা সেই দিকে কিন্তু আগাচ্ছে। তো আমি শুধু লাস্ট একটা মেসেজ দিতে চাই যে আপনাদের বাসায় যে টিমটা যাচ্ছে তাদেরকে একটু সমর্থন করবেন, সাপোর্ট করবেন। আপনার একজন রুমমেট যে আছে তাকে উৎসাহী করবেন এই পরীক্ষাটি করার জন্য। আর বেশি বেশি করে এখন রোজার মাস ইবাদত বন্দেগী করবেন, ঘরে থাকবেন অল্প কয়টা দিন, জাস্ট অল্প কয়টা দিন, সর্বোচ্চ যদি আপনাকে আমি যদি বলি হাতে বোনা 1 মাস আর কষ্ট করেন, ইনশাল্লাহ সুদিন আপনাদের সামনে। আপনারা খুব শীঘ্রই ভালো কিছু নিউজ পাবেন এবং ভালো কিছু সুসংবাদ পাবেন। ধন্যবাদ। একটু স্ক্রিনে নিয়ে নি, ওকে ফাইন। ও হয় নাই,
থ্যাংক ইউ। আচ্ছা রাজীব, এর মধ্যে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু কথা বলি, আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, মিনাল ভাই আপনাকে ধন্যবাদ। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আব্দুল হালিম নিহন আমার যে অফিসিয়াল পেজ, সেই পেজ থেকে আসলে আমি আমার যে সোশ্যাল যে কাজগুলো করছি সেখানে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন পেজে তাদের সাপোর্ট আমি কাজগুলো করছি। যেমন আজকে এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু আজকে আমরা খাদ্য সামগ্রীগুলো দিয়েছিলাম। আমি আমার পেজ থেকে নতুন উদ্যোগ নিয়েছি, যেটা হয়তো তোমরা এখন জানো, তোমাদেরকে দিলাম এটা। সেটা হচ্ছে আমি প্রতিদিন একটা পরিবারকে আমরা 1 মাসের চলার মতো করে একটা খরচ দিচ্ছি প্রতিদিন একজন করে। বাংলাদেশ থেকে অনেকে মেসেজ করেন যারা, তো কালকে অলরেডি আমরা এভাবে একজনকে দিয়েছি। তো প্রতিদিন আমি বাংলাদেশে যে অসহায় দরিদ্র ফ্যামিলি আছে এরকম ফ্যামিলিদের দেখে দেখে একজন একটা সেকেন্ড আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই, যদিও এই কথাটির মধ্যে কিছু বিভ্রান্তি হবে, তারপর একটু বলতে চাই। আপনি জানেন যে কিছুদিন আগে আমার একটা লাইভ ছিল, সর্বশেষ একটা লাইভ ছিল, যে আমি 2 জন রাজনীতিবিদকে যুক্ত করছিলাম। এই ফেজে যারা আছেন অনেকে দেখছেন। তো তাদেরকে বিভিন্ন প্রশ্ন করার পর তারা কিন্তু একটা কথা বলছিলেন যে দূতাবাস কনসুলেট আমাদের যারা দীর্ঘদিন যাবত আমরা এখানে যারা কাজ করতেছি আমাদের সহায়তা নেন নাই। কারণ হচ্ছে কি, একজন অফিসার কিন্তু এখানে আসেন 3 বছরের জন্য, সে কিন্তু অনেক শহরের নামও জানেন না, অনেক আইন কানুনও জানেন না, তিনি কিভাবে এদেরকে সহায়তা করবেন? দরকার ছিল আমাদের যারা দীর্ঘদিন যাবত সৌদি আরবে আসি, বিভিন্ন রাজনীতির সাথে বা সংগঠনের সাথে জড়িত, তাদের সাথে পরামর্শ করলে কিন্তু জিনিসগুলো সহজে হতো। আমি বলছিলাম ওই ত্রাণের কথাটা। তা আমি আপনাদেরকে একটা আনন্দ সংবাদ দিতে চাই, বিশেষ করে জেদ্দা কনসুলেটের উদ্যোগে তারা যে কাজটি করছেন, যে তায়েফ, তাবুক, ইয়ানবো, যেখানে এখন পর্যন্ত ওই 70 টাকা যে ব্রাউজারের কথা বলছি এটা যে পৌঁছায় নাই, এখন কিন্তু একটা নতুন সিস্টেম তারা করছে কনসুলেটের পক্ষ থেকে। বিভিন্ন জায়গাতে একটা প্রতিনিধি টিম করতেছে নিহন ভাই, মানে তায়েফে যারা মোটামুটি একটা আছে ওদেরকে বলছে ওদেরকে 200টা ব্রাউজার দিবে, যে আপনি 200টা তাদেরকে যে কোনো ভাবে পৌঁছে দিবেন। আপনি কথাটা বুঝতে পারছেন যে আপনি 200টা পৌঁছে দিবেন, মদিনার জন্য দিবে হচ্ছে 500 পৌঁছে দিবেন এইভাবে। তো আমি একটু অনুরোধ করতে চাই যে যারা আছেন দয়া করে একটু ধৈর্য ধরেন। আমার মনে হয় যে সহায়তা বাংলাদেশ সরকার থেকে আসছে, আপনি তো ভালো করেই জানেন যে সবাই এটা পাবে না, কিন্তু যারা পাবে, যে 5-10 হাজার পাবে, তাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। আপনারা আশা করি এই অল্প কয়েকটা দিন ধৈর্য ধরুন, আপনারা এই সুযোগটা পাবেন। এই প্রক্রিয়াটি আগের থেকে আরো একটু এখন স্পিডটা বাড়ছে। ধন্যবাদ নিয়ন ভাই, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি যে প্রসঙ্গটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের খাদ্য সামগ্রী আসলে আমি আমার যে অনুদানের যে লিস্টটা যারা আবেদন করছেন সেই লিস্ট অনুযায়ী তো আমাদের চলমান আছে। আর পাশাপাশি আমরা যে উদ্যোগ নিয়েছি নতুন করে, প্রত্যেকদিন বাংলাদেশ একদিন একটা ফ্যামিলিকে আমরা কিছু অর্থ দিয়ে সহায়তা করছি, সেটাও আমাদের পেজের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সৎ ইচ্ছায় সইয়াতেই। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যারা অনলাইনে কাজ করছি আমাদের সবার জন্য। আমরা আপনাদের নিয়ে কথা বলার চেষ্টা করি, এবং আমরা যতদিন পর্যন্ত আমাদের আল্লাহ তাআলা হায়াত রেখেছে, কথা বলার শক্তি রেখেছে, ততদিন পর্যন্ত আমরা আপনাদের হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তো রাজীব ধন্যবাদ মিনাল ভাই আপনাদের সবাইকে, এবং যারা এই লাইভটি শেষ পর্যন্ত এখনো পর্যন্ত শেয়ার দেননি তারা অবশ্যই লাইভটিকে শেয়ার দিবেন। পাশাপাশি এই লাইভ এবং আমার সব ধরনের আপডেট পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন A to Z by নিহন এই চ্যানেলে আপনারা সবসময় সব ধরনের আপডেট গুলো আপনারা পাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও আপনাদের সাথে। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে আমাদের একই ফ্রেমে আমাদের এই 3 জন আপনার সাথে সরাসরি যুক্ত হওয়ার, সরাসরি কথা বলার, মুখোমুখি এই অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।